আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? একটু কমেন্ট করে প্লিজ জানাবেন যে আসলে সব কিছু ঠিকঠাক মতো বোঝা যাচ্ছে কি না। কেমন? আমাকে একটু সময় দিতে হবে, মানে 1 মিনিট। আমি জাস্ট শেয়ার করে দিব। হ্যাঁ, কয়েকটা জায়গায় একটু শেয়ার করে দিব। সেটা হচ্ছে আপনারাও একটু কাইন্ডলি, আপনাদের হয়তো শেয়ার করতে পারবেন না, তারপরেও কথা ঠিক মতো শোনা যায় কি না, বোঝা যাচ্ছে কি না, প্লিজ একটু জানাবেন। হ্যাঁ, আপনারা ঠিকমতো স্পষ্ট বুঝতে পারছেন কি না। আমি জাস্ট একটা কমেন্টস দেখেই মানে জাস্ট ক্লাসটা শুরু করে দিব, মানে 1 মিনিট 2 মিনিট সময় নিব। প্লিজ কেউ কিছু মনে করবেন না, কেমন? হ্যাঁ, কেউ কিছু মনে করবেন না, কারণ হচ্ছে জি স্যার, সব ঠিক আছে, ক্লিয়ার। বোর্ডটা কি ঠিক মতো দেখতে পাচ্ছ? বোর্ডটা কি ঠিক মতো ক্লিয়ার বোঝা যায় কি না? হ্যাঁ, লাইট কি আবার কম বেশি মনে হচ্ছে কি না, এটা হচ্ছে মেইন কথা। হ্যাঁ, কারণ লাইট বোর্ডের উপর লাগায়নি, সাইডে আছে, তো তো যদিও খুব একটা বেশি ক্লিয়ার সাউন্ড ঠিক আছে। আচ্ছা, ধন্যবাদ। তাহলে আজকে আমাদের ক্লাসটা শুরু করে দিই। কোনো ধরনের যদি প্রবলেম হয় তাহলে কেউ আমার নাম্বার একটু কষ্ট করে ফোন দিয়ে একটু জানিয়ে দিও তোমরা। ঠিক আছে, চলো আজকে মূল আলোচনাটা শুরু করি। একটা বিষয়, সেটা হচ্ছে, যাই হোক, সবার প্রথমে বলি যে তোমরা সবাই কেমন আছো। আজকে আসলে অনেকেই এই কোর্সে ভর্তি হতে গিয়ে দ্বিধাদ্বন্দ্বের মধ্যে ছিল, তবে আমি চেষ্টা করব আমার সর্বোচ্চটা দিয়ে করার জন্য। আজকে প্রথমে যে জিনিসটা নিয়ে আলোচনা করব আর কি, সেটা হচ্ছে পদার্থবিজ্ঞান এবং আমাদের জীববিজ্ঞান অংশটা প্রিলিমিনারি এবং রিটেন অংশে কিছুটা বড়। তো এর জন্য আমি আজকে প্রথম দিকে আসলে পদার্থবিজ্ঞানের অংশগুলো নিয়ে আলোচনা করব। তার থেকে একটা অংশ, হ্যাঁ, একটা অংশ আমি বেছে নিয়েছি, সেটা হচ্ছে যে তোমার লাইট। এই লাইট থেকে তোমার কিন্তু প্রিলিমিনারি এবং রিটেনের জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ। এখানে অনেকগুলো টপিকস বোঝার আছে এবং অনেক বেশি পড়তে হয় বিধায় এটাকে একটা ফরম্যাটের মধ্যে নিয়ে আসবো। কেমন? তো সবাই রেডি? তাহলে চলো যে ক্লাসটা তাহলে ইনশাল্লাহ শুরু করা যাক। সেটা হচ্ছে যে আমরা এই যে লাইট নিয়ে আলোচনা করব, তোমরা কি বলতে পারো যে এই যে লাইট কাকে বলে? এই যে একটা সিলি কোশ্চেন আমি যদি তোমাদেরকে করি, তাহলে তোমরা অনেকেই বলবা যে স্যার লাইট কি? লাইট হচ্ছে এক প্রকার শক্তি। আচ্ছা, তুমি যে বললা যে লাইট এক প্রকার শক্তি, যখন একটা জিনিসকে সংজ্ঞায়িত করতে হয় তখন মনে রাখবা তার কিছু বেসিক ইনফরমেশন ওই সংজ্ঞার মধ্যে চলে আসবে, তার ক্যারেক্টারগুলো চলে আসবে ম্যাক্সিমাম, এবং সবচেয়ে সুন্দর যে ক্যারেক্টারগুলো, বৈশিষ্ট্যগুলো তার চলে আসবে। তুমি বললা এক প্রকার শক্তি, তাহলে তাপও তো এক প্রকার শক্তি, বিদ্যুৎ এক প্রকার শক্তি। তাহলে এই যে এক প্রকার শক্তি বলে এদেরকে কি সংজ্ঞায়িত করা যাবে? আচ্ছা, একটা জিনিস মনে রাখবা, এই যে আলো, এই আলোকে আসলে প্রধানত দুইটা দিক থেকে বিচার বিশ্লেষণ করা যায়। হ্যাঁ, দুইটা ইম্পর্টেন্ট যে জিনিস, একটা হচ্ছে কণা এবং আরেকটা হচ্ছে তরঙ্গ। হ্যাঁ, একটা কণা এবং আরেকটা হচ্ছে তরঙ্গ। মনে রাখবে, তুমি যদি এই সংজ্ঞাটা কণার উপর ভিত্তি করে বলতে চাও, খেয়াল করো কথাটা, আমার ভালোভাবে খেয়াল করবে। সেটা হচ্ছে যদি কণার উপর ভিত্তি করে বলতে চাও, তাহলে সংজ্ঞাটা যেটা হবে যে আলো হচ্ছে এক গুচ্ছ ফোটন কণা। খেয়াল করো বিষয়টা। সেটা হচ্ছে কণার উপর ভিত্তি করে যদি আলোকে সংজ্ঞায়িত করো, তাহলে আলো হচ্ছে একগুচ্ছ ফোটন কণা। আর যদি তরঙ্গের আকারে বলতে চাও, তরঙ্গের উপর ভিত্তি করে যদি বলতে চাও, তাহলে বলতে হবে এক প্রকার তড়িৎচুম্বকীয় তরঙ্গ। খেয়াল করো একটা বিষয়, আমি কিন্তু এই যে লাইট একগুচ্ছ ফোটন কণা, শেষের দিকে খেয়াল করো কণা শব্দটি আছে, তরঙ্গের উপর ভিত্তি করে বলেছি, তাই শেষে কিন্তু
এক প্রকার তড়িৎচুম্বকীয় তরঙ্গের কথা বলতেছি। এই যে ফোটন জিনিসটা কি এটা আমরা জানবো অবশ্যই, তড়িৎচুম্বকীয় জিনিসটা কি সেটাও জানবো। কিন্তু আমি প্রথমে যেটা বলতে চাচ্ছি যে যদি লাইটকে আলোকে সংজ্ঞায়িত করতে চাও এক প্রকার শক্তি, এইরকম সাধারণ কথা বলা যাবে না, ঠিক আছে? এই দুইটার উপর ভিত্তি করে যে কোনো একটা তোমরা লিখতে পারো। এখন একটা বিষয় খেয়াল করো, এই যে সংজ্ঞাটা, এই যে একগুচ্ছ ফোটন কণা, এক প্রকার তড়িৎচুম্বকীয় তরঙ্গ, এটা যদি বুঝতে হয় কিছু বেসিক জিনিস, একটা ব্যাকগ্রাউন্ড তোমার তৈরি করে নিতে হবে। আমরা কি করি জানো? আমরা করি কি, আগের কাজ আগে না করে পরেরটা আগে করি আর আগেরটা পরে করি। বিষয়টা কেমন আমি তোমাদের কাছকে ধরিয়ে দিব যে তোমরা পড়ার সময় আসলে কোন স্টাইলে পড়া উচিত। তোমরা যেভাবে পড়ো আসলে অনেক সময় এভাবে পড়তে গেলে কিন্তু একটা ভুল ভ্রান্তি, একটা ধোঁয়াশা সৃষ্টি হয় এবং আমাদের তথ্যগুলো শুধু মুখস্থ করতে হয়, না বুঝে মুখস্থ করি, পরে আর মনে থাকে না। আচ্ছা দেখো একটা বিষয়, সেটা হচ্ছে যে এই যে আলোর কিছু ধর্ম আছে, মনে রাখবা আলোর মোট ধর্ম হচ্ছে 7টি। খেয়াল করো বিষয়টা, আলোর মোট ধর্ম হচ্ছে 7টি এবং সেই ধর্মগুলো আসলে কি কি তোমরা অনেকেই নাম শুনছো, যেমন হচ্ছে ব্যতিচার, হ্যাঁ, অপবর্তন, সমবর্তন, হ্যাঁ, প্রতিফলন। এটার সাথে তো অনেকেই পরিচিত আসলে, প্রতিফলন, হ্যাঁ, তারপর হচ্ছে প্রতিসরণ, কেমন, পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন, পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন। আচ্ছা একটা বিষয়, আরেকটা শব্দ, যেমন আমি বললাম যে এখানে ব্যতিচারের কথা, ব্যতিচার শব্দটা শুনলে আমাদের কাছে কিন্তু ক্লিয়ার না, হ্যাঁ, একদমই ক্লিয়ার না। যেমন আমি ভালো আছি, এই যে বাক্যটা আমি ভালো আছি, শুনলেই কিন্তু আমরা বুঝতে পারতেছি এটা দিয়ে কি বোঝানো হচ্ছে। বাট আমি যে এই যে ব্যতিচার শব্দটা বললাম, এখানে অনেকেই আছো, বেশিরভাগ ব্যতিচার শব্দটা দিয়ে কি বোঝাচ্ছে এটা অনেকেই বুঝতে পারো না। বাট আমরা কিন্তু মুখস্থ করি যে আলোর ধর্ম হচ্ছে 7টি এবং এই 7টি ধর্ম হচ্ছে ব্যতিচার, অপবর্তন, সমবর্তন, প্রতিফলন, প্রতিসরণ। প্রতিসরণ আমরা বুঝি, পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন। এবং আরও একটা বৈশিষ্ট্য, সেটা হচ্ছে যে মনে রাখবে, সেটা হচ্ছে বিচ্ছুরণ, হ্যাঁ, বিচ্ছুরণ, হ্যাঁ, এইটার একদম কাছাকাছি একই জিনিস, সেটা হচ্ছে বিক্ষেপণ, আরেকটা বিচ্যুতি। এই যে 3টা জিনিস আসলে আলোচনা করলে একই জিনিস বোঝাবে আসলে মূলত। তাহলে দেখো তো, 1 নম্বর একটা বলছি, একটা ধর্ম, 2টা, 3টা, 4টা, 5টা, 6টা, এই হলো 7টা। এখন তোমরা কি করো, প্রথমে আসলে আগে কি করো, এই যে ধর্মগুলো আছে এই ধর্মগুলো আগে পড়ো। কিন্তু এই ধর্মগুলো ভালোভাবে যদি জানতে চাও, বুঝতে চাও, তাহলে কি করতে হবে, এটা সম্পর্কে একটা বেসিক আইডিয়া তোমার তৈরি করতে হবে। মনে রাখবা এই যে ধর্মগুলো, এই ধর্মগুলো ব্যাখ্যা করা যায় বা বোঝা যায়, বিশ্লেষণ করা যায় 4টা তত্ত্বের মাধ্যমে। 4টা তত্ত্বের মাধ্যমে। সেই 4টা তত্ত্ব কি কি মনে রাখবে, একদম বেসিক তত্ত্ব। এগুলোকে বলা হয় আলোক তত্ত্ব, কেমন, এগুলোকে কি বলা হয়, আলোক তত্ত্ব। তো একটা জিনিস তোমরা খেয়াল করে দেখো যে এই যে 4টা তত্ত্ব, এই 4টা তত্ত্বের মধ্যে প্রথম যে তত্ত্বটা সেটা হচ্ছে কণা তত্ত্ব, দ্বিতীয় যে তত্ত্বটা সেটা হচ্ছে তোমার তরঙ্গ তত্ত্ব, তৃতীয় যে সেটা হচ্ছে তাড়িত চুম্বকীয় তত্ত্ব, হ্যাঁ, তাড়িত চুম্বকীয়। এবং এরপরে 4 নাম্বার যেটা মোস্ট ইম্পর্টেন্ট সেটা হচ্ছে কোয়ান্টাম। তুমি যদি এই 4টা তত্ত্ব ভালোভাবে বুঝো তাহলে তুমি এই ধর্মগুলো ব্যাখ্যা করতে পারবে। এই ধর্মগুলো ব্যাখ্যা করার অর্থ কি জানো, এই ধর্মগুলো ব্যাখ্যা করার অর্থ হলো লাইট অর্থাৎ আলো, এটাকে সংজ্ঞায়িত করতে পারবা। এবং পাশাপাশি আলোর যে ধর্মগুলো তোমরা প্রায় সময় মুখস্থ করো, এগুলো মুখস্থ করতে হবে না, বুঝে বুঝে পড়তে হবে, তুমি নিজে থেকে বানিয়ে লিখতে পারবা। কথা দিচ্ছি, ক্লাসটা পুরোটা করো, ইনশাল্লাহ তুমি নিজেও পারবা। খেয়াল করে দেখো, তাহলে তোমরা যদি আগে এগুলো পড়ো তাহলে কিন্তু বুঝতে পারবে না। তাহলে তোমাদের আগে একটা বেসিক, একটা ব্যাকগ্রাউন্ড তৈরি করার জন্য আগে এই তত্ত্বগুলো বুঝতে হবে। এই তত্ত্বগুলো বুঝে তারপরে এই জিনিসগুলো তুমি ব্যাখ্যা করতে পারবা, আলোর ধর্ম ব্যাখ্যা করতে পারবা, সংজ্ঞাগুলো ব্যাখ্যা করতে পারবা। তাহলে কোনটা আগে জানা উচিত? অবশ্যই জানা উচিত সেটা হচ্ছে আলোক তত্ত্বগুলো। তাহলে আমরা আগে প্রথমে যেটা আগে জানা দরকার সেটা জানবো, তারপরে এগুলো নিয়ে ব্যাখ্যা করব, কেমন। এবং এই সংজ্ঞাটা কিভাবে আসলো, কেন একগুচ্ছ ফোটন কণা বলা হলো, কেন এক প্রকার তড়িৎচুম্বকীয় তরঙ্গ বলা হয়, এই কারণটা কি, কখনোই এই যে এই জিনিসটা কখনোই কি জানতে চাও নাই তোমরা?
আজকে এই প্রশ্নগুলোর উত্তর তোমরা পেয়ে যাবা। তাহলে খাতার মধ্যে লিখে ফেলো, হেডলাইন দিয়ে ফেলো, সেটা হচ্ছে আলোক তত্ত্ব। একটা একটা করে আলোচনা করব। আলোক তত্ত্ব কয়টি? 4টি। কী কী? কণাতত্ত্ব, তরঙ্গ তত্ত্ব, তাড়িতচুম্বকীয় তত্ত্ব, আরেকটা হচ্ছে কোয়ান্টাম তত্ত্ব। তাহলে প্রথমে হেডলাইন দাও, সেটি হচ্ছে কণাতত্ত্ব। কেমন? আমি বোর্ডটা মুছে দিচ্ছি। তো এবার খেয়াল করো একটা বিষয়। প্রথম কথাটা বলি, এই যে কণাতত্ত্ব, এই কণাতত্ত্বটা প্রদান করেন বিজ্ঞানী নিউটন। আমরা অনেক সময় আদর করে তাকে বলি নিউটন চাচ্চু, ঠিক আছে? তো এই যে কণাতত্ত্বটা যিনি প্রদান করেন তিনি হচ্ছে নিউটন, এবং এটা প্রদান করা হয় 1672 সালে। 1672 সাল। এটা অবশ্যই একটু মনে রাখবা, এই সালটা। সব সময় সাল মনে রাখতে হবে না, বিজ্ঞানের ক্ষেত্রে সাল আসলে বেশি একটা আসেই না বললে চলে, একটা বা সর্বোচ্চ 2টা। তো কিছু কিছু জায়গায় একটু মনে রাখতে হবে। মনে রাখবা, কণাতত্ত্বটা হচ্ছে আলোর যতগুলো তত্ত্ব দেওয়া হয়েছে তার মধ্যে সর্বপ্রথম দেওয়া যে তত্ত্ব সেটা হচ্ছে কণাতত্ত্ব। এখন তোমাদের মনে প্রশ্ন জাগতে পারে যে স্যার এই কণাতত্ত্বের মধ্যে আছে কি, আসলে কি আছে? আমি তোমাদেরকে একটা ছোট্ট এক্সাম্পল দিই। ধরো ছবিতে তো অনেক সময় দেখছো, অনেক সময় তোমার কি হয় যে বন্দুক থেকে গুলি করা হয়। হ্যাঁ, খেয়াল করো, পুলিশ ধরো আসামিকে অনেক সময় ধরার জন্য অনেক সময় গুলি করে, ঠিক আছে? তো এখন একটা জিনিস খেয়াল করে দেখো, বন্দুক যুদ্ধের সময় তো এখন একটা বিষয়, বন্দুক থেকে ধরো একটা গুলি ছোড়া হবে। হ্যাঁ, একটা গুলি ছোড়া হবে, ভালো কথা, কেমন? একটা গুলি ছোড়া হবে। এই যে গুলিটা মনে করো যে সামনের দিকে যাচ্ছে। প্রথম অবস্থায় সে ছিল স্থির। কথাটা বুঝো, এখানেই বেসিক কনসেপ্টটা হচ্ছে এই জায়গায়। একটু মনোযোগ দিয়ে বুঝলে তারপর আর মুখস্থ করতে হবে না। সেটা হচ্ছে যে প্রথম অবস্থায় সে স্থির ছিল। মনে রাখবা, স্থির অবস্থায় যখন একটা বস্তু থাকে, যেমন ধরো আমি এখন দাঁড়িয়ে আছি, এখন আমার মধ্যে যত ধরনের শক্তি সঞ্চিত আছে, এই শক্তিটাকে পদার্থবিজ্ঞানের ভাষায় বলা হয় বিভব শক্তি। হ্যাঁ, স্থিতি শক্তি। তাহলে একটা জিনিস খেয়াল করো, আমার মধ্যে এই অবস্থায় এখন একটা শক্তি আছে। হ্যাঁ, যখন গুলিটা গতিশীল হলো তখন তার মধ্যে কি আছে? গতিশক্তি। তাহলে স্থিতিশক্তিটা তোমার কি হলো? কনভার্ট হয়ে গেল, রূপান্তর হলো। আমরা তো জানি শক্তি এক রূপ থেকে অন্য রূপে রূপান্তর হয়, তার কোনো ধ্বংস নেই, সৃষ্টিও নেই, শুধু রূপান্তর হয় মাত্র। তাহলে যখন বন্দুকটা গতিশীল হলো তখন তার মধ্যে এক ধরনের শক্তি আছে। শক্তি থাকার অর্থ কি? তার মধ্যে একটা বেগ আছে। এবং এই যে বন্দুকটা, আচ্ছা বলো তো, যখন গুলি করা হয় তখন কি গুলি এরকমভাবে তোমার নড়াচড়া করে যায়? নাচতে নাচতে যায়? নাচতে নাচতে কিন্তু যায় না। সে যখন টার্গেট করে মারা হয় তখন কিন্তু সে একটা সোজা সরল রেখা বরাবর চলে। তাহলে এই যে সরল রেখা বরাবর যাবে, সোজা স্ট্রেট যাবে। তাহলে এটা কেন বললাম? এটা বলার পিছনে মূল কারণটা হচ্ছে, ধরো এই যে গুলিটা, এর মধ্যে শক্তি আছে, গতিশক্তি, এর মধ্যে বেগ আছে, এবং এই যে গুলিটা তোমার কি হচ্ছে? সোজা সরল পথে চলতেছে। তো বিজ্ঞানী নিউটন এই কথাটাই বলছে যে ধরো এটা একটা বস্তু যার থেকে আলো উৎপন্ন হচ্ছে। হ্যাঁ, যার থেকে আলো বের হচ্ছে। তাহলে একটা বস্তু, এটাকে বলতে পারি আলোক উৎস, কারণ এখান থেকে আলো চারিদিকে, ধরো এটা একটা লাইট, চারিদিকে আলো ছড়িয়ে পড়তেছে। তো এটাকে আমরা বলতে পারি উজ্জ্বল বস্তু, ঠিক কি না? আচ্ছা খেয়াল করো, এটা উজ্জ্বল বস্তু বলা যাবে, অথবা বলা যাবে দীপ্তিমান বস্তু। কেমন? এই যে শব্দগুলো লেখা থাকে, এগুলো নিয়েই আমরা ঝামেলায় পড়ে যাই। এই যে একটা আলোক উৎস থেকে তোমার কি হচ্ছে? চারিদিকে আলো ছড়িয়ে পড়তেছে। বিজ্ঞানী নিউটন এই কথাটাই বলতেছে যে একটা উৎস থেকে যখন আলোগুলো বের হয় তখন সে ক্ষুদ্র ক্ষুদ্র কণা আকারে বের হয়। কি বললাম? ক্ষুদ্র ক্ষুদ্র কণা আকারে বের হয়। খেয়াল করো কথাটা। তুমি ধরো এই যে একটা বন্দুক থেকে যখন গুলি ছুটতেছো, এই গুলিটাকে যদি একটা কণা মনে করো, তার মধ্যে গতিশক্তি আছে, বেগ আছে, সরল রেখা বরাবর চলতেছে। তাহলে এই যে একটা উজ্জ্বল বস্তু থেকে আলো চারিদিকে ছড়িয়ে পড়তেছে, এই আলোগুলো ক্ষুদ্র ক্ষুদ্র কণা আকারে, মনে করো যে ওই গুলির মতো, এক একটা কণা এক একটা গুলি। হ্যাঁ,
এক একটা কণা এক একটা গুলি এই ক্ষুদ্র ক্ষুদ্র কণা আকারে চারিদিকে ছড়িয়ে পড়তেছে। তো চারিদিকে যখন ছড়িয়ে পড়বে, যখন সে চারিদিকে ছড়িয়ে পড়বে তখন তার মধ্যে বেগ থাকবে কি না? যখন বেগ থাকবে তার মধ্যে শক্তি থাকবে কি না বলো? আচ্ছা, শক্তি যখন থাকবে সে তখন সোজা সরল পথে চলবে কি না? হ্যাঁ, সোজা সরল পথে চলবে। তাহলে একটা জিনিস খেয়াল করে দেখো, এই যে সোজা সরল পথে যখন তোমার চলে তখন সে বিভিন্ন বস্তুর উপর গিয়ে পড়ে। তো যখন বিভিন্ন বস্তুর উপর গিয়ে পড়ে, এই বস্তুর উপর পড়লে বস্তু থেকে তোমার কি হয়? প্রতিফলিত হয়। আচ্ছা, খেয়াল করো, বস্তু থেকে প্রতিফলিত হয়ে তারপর কোথায় আসে? এই যে আমরা একটা প্রশ্ন হয়েছিল বিসিএস লিখিততে তোমার, সেটি হচ্ছে যে আমরা কখন একটি বস্তুকে দেখতে পাই। খেয়াল করো, এই প্রশ্নটার উত্তর কিন্তু এই জায়গাটাই আছে, এই তত্ত্বটার মধ্যেই আছে। এই যে আলো একটা উৎস থেকে বের হলো, সেই সোজা সরল পথে চলতেছে, একটা শক্তি নিয়ে চলতেছে, একটা বেগে চলতেছে, তখন সে চারিদিকে ছড়িয়ে পড়ার পর একটা বস্তুর উপর পড়লো, বস্তুর উপর পড়ার পর সেখান থেকে প্রতিফলিত হয়ে কোথায় আসে? আমাদের চোখে এসে পড়ে। এখন চোখে এসে পড়লেই কি আমরা বস্তুটাকে দেখতে পাবো? না, চোখে এসে পড়লে আমাদের চোখের একদম পেছনের দিকের যে অংশটা, একদম ভিতরে সর্বভিতরের দিকে যে অংশটা, পেছনের দিকে অংশটা, সেটা হচ্ছে র্যাটিনা। এই র্যাটিনায় গিয়ে যখন পড়ে তখন তোমার কি সৃষ্টি হয়? ওই যে বস্তুটা, তুমি যে চারিদিকে বস্তুগুলো দেখতে পাও, হ্যাঁ, ওই বস্তুগুলোর তোমার কি সৃষ্টি হয়? প্রতিবিম্ব সৃষ্টি হয়। আর এই প্রতিবিম্বটা যখন সৃষ্টি হয় তখনই আমরা ওই বস্তুটাকে দেখতে পাই। তাহলে যদি পরীক্ষায় প্রশ্ন করে যে আমরা একটি বস্তুকে কখন দেখতে পাই, তাহলে এটা কি বলা যাবে নাকি যাবে না? কি বলবে? একটি আলোকউৎস হতে চারিদিকে আলো কি হয়? ক্ষুদ্র ক্ষুদ্র কণা আকারে ছড়িয়ে পড়ে। এই সোজা সরল পথে চারিদিকে ছড়িয়ে পড়ে তোমার কি হয়? যখন বস্তুর উপর গিয়ে পড়ে, বস্তু থেকে প্রতিফলিত হয়, প্রতিফলিত হয়ে আমাদের চোখে এসে পড়ে, এবং চোখে এসে পড়লে তোমার কোথায় গিয়ে পড়ে? র্যাটিনার মধ্যে। এবং র্যাটিনায় তোমার আলোটা পড়লেই তার কি সৃষ্টি হয়? প্রতিবিম্ব সৃষ্টি হয়, এবং তখনই আমরা এই বস্তুটাকে দেখতে পাই। তাহলে একটা জিনিস খেয়াল করো, এখানে একটা এক্সট্রা ইনফরমেশন বলে দেই, সেটা হচ্ছে যে এই যে প্রতিবিম্বটা, এই প্রতিবিম্বটা কেমন হয়? ধরন কেমন? উল্টা। মনে রাখবা, এই প্রতিবিম্বের ধরন কেমন? উল্টা। এগুলোর কিছু বেসিক আমরা দর্পণে গিয়ে জানবো, কেন উল্টো হয়, কেন সোজা হয়। ঠিক আছে, আপাতত একটা ইনফরমেশন তোমাদেরকে দিয়ে রাখলাম। তাহলে যদি বলে কণা তত্ত্বটা আলোচনা করো, ব্যাখ্যা করা যাবে না, বলা যাবে না? তোমরা নিজেরা একবার বলতে পারবে না যে কণাতত্ত্বের মূল ধারণাটা আসলে মূলত কি? কণাতত্ত্বের মূল ধারণাটা হচ্ছে যে উজ্জ্বল বা দীপ্তিমান বস্তু হতে, অর্থাৎ আলোকউৎস, সোজা কথা কি? আলোকউৎস হতে আলো ক্ষুদ্র ক্ষুদ্র কণা আকারে হ্যাঁ তোমার কি হয়? চারিদিকে ছড়িয়ে পড়ে, এবং সে কিভাবে চলাচল করে? সোজা সরল পথে চলে। এই সোজা সরল পথে চলে বিভিন্ন বস্তুর উপর পড়ার পর প্রতিফলিত হয়ে আমাদের চোখে এসে র্যাটিনায় পড়ে, তখন তার প্রতিবিম্ব সৃষ্টি হয় উল্টা, এবং তখনই আমরা এই বস্তুটাকে দেখতে পাই। এই কণাতত্ত্বের মূল ধারণাটাই হচ্ছে এটা। একটা জিনিস মনে রাখবা, এখানে সবচাইতে বেসিক যে কোশ্চেনটা, সেটা হচ্ছে কণাতত্ত্ব। ওই যে আমি তোমাদেরকে একটু আগে 7টা ধর্ম লেখাইলাম, বলতে পারবে কোনটা ব্যাখ্যা করতে পারে, কোনটা ব্যাখ্যা করতে পারে না? যদি মনে না থাকে একটু টেকনিক্যালি মনে রাখবা, যেহেতু আগের প্রথম ধারণা, আলোর তত্ত্ব প্রথম ধারণা, তাই সে তো সব কিছু ব্যাখ্যা করতে পারবে না। এখানে একটা শব্দ আছে, সেই শব্দটা কি? প্রতিফলন। মনে রাখবে, এই যে কণাতত্ত্ব, এই কণাতত্ত্ব আলোর প্রতিফলন প্রতিসরণ ব্যাখ্যা করতে পারে, আর কোনোটাই ব্যাখ্যা করতে পারে না। তাহলে 2টা ধর্ম ব্যাখ্যা করতে পারে, বাকিগুলো পারে না। কথাটা বুঝতে পারছো? কোন 2টা? প্রতিফলন প্রতিসরণ। তাহলে যদি পরীক্ষায় আসে নিচের কোন ধর্মটি কণাতত্ত্ব ব্যাখ্যা করতে পারে, দেখবা আগে প্রতিফলন প্রতিসরণ আছে কিনা। যদি প্রতিফলন প্রতিসরণ থাকে তাহলে সেটা অ্যান্সার করবা। যদি পরীক্ষায় প্রশ্ন করে নিচের কোন ধর্মটি কণাতত্ত্বের আলোকে ব্যাখ্যা করা যায় না, প্রতিফলন প্রতিসরণ বাদে বাকি যেটা থাকবে সেটা। আচ্ছা, একটা মিনিট, একজন একটু কল দিয়েছে। হ্যাঁ, আচ্ছা, না সমস্যা না, আমি ভেবেছিলাম হয়তো একটু প্রবলেম হয়েছে। আচ্ছা, তোমরা বুঝতে পারতেছো তো বিষয়টা? তাহলে কণাতত্ত্ব কি ব্যাখ্যা করা যাবে নাকি যাবে না? আচ্ছা, এখন এই কণাতত্ত্বের থেকে আসলে মূল ধারণাগুলো আমরা কি পেলাম দেখো। আলোর ধর্মের কিন্তু ধারণা পাওয়া যায়, যেমন আলো সর্বদা কি হয়? সোজা সরল পথে চলে। এই ধারণাটা কিন্তু আমরা এখান থেকে পেয়ে যাই যে আলো সর্বদা সোজা সরল পথে চলে। কেমন?
আচ্ছা, এবার চলো আমরা এরপরের 2 নম্বর যে তত্ত্বটার কথা বলেছিলাম সেটা হচ্ছে কি, তরঙ্গ তত্ত্ব। এবার হেডলাইন করো, খাতার উপর হেডলাইন করো, সেটা হচ্ছে তরঙ্গ তত্ত্ব। কেমন? তো এই তরঙ্গ তত্ত্বটা ব্যাখ্যা করব এখন। যে বিষয়টা সেটা হচ্ছে, আচ্ছা তাহলে কণা তত্ত্ব কে ব্যাখ্যা করেন? নিউটন। কত সালে? 1672 সালে। ঠিক তার কাছাকাছি সময়ে আলোর একটা তত্ত্ব প্রদান করেন, হ্যাঁ, সেটা হচ্ছে তরঙ্গ তত্ত্ব। এই তরঙ্গ তত্ত্ব যিনি প্রদান করেন তার নাম হচ্ছে তোমার হাইগেন, মনে রেখো। এবং এটা উনি করে থাকেন 1678 সালে। সালটা যদি ইম্পর্টেন্ট নয়, বাট তারপর আমি বলে দিলাম। তাহলে একটা হচ্ছে 72, তার ঠিক 6 বছর পর বিজ্ঞানী হাইগেন তরঙ্গ তত্ত্ব নিয়ে আলোচনা করেন। আচ্ছা, তুমি আলোর একটা ধর্ম হচ্ছে তরঙ্গ ধর্ম, এই তরঙ্গ ধর্ম তুমি শুধু পড়ে যাও যে আলোর একটা ধর্ম হচ্ছে তরঙ্গ ধর্ম, আর আরেকটা ধর্ম হচ্ছে কণা ধর্ম। এই মুখস্থ করো বিষয়টা, এই প্রবণতাটা থেকে বের হয়ে আসো না। এই প্রবণতাটা থেকে বের হয়ে এসে তুমি একটা জিনিস খেয়াল করে দেখো তোমরা, সেটা হচ্ছে কি, এই যে তরঙ্গ জিনিসটা কি সেটা আগে জেনে নাও। তরঙ্গ এই যে শব্দটা, এই শব্দগুলোর সাথে তুমি পরিচিত হও। যখন এই শব্দগুলোর সাথে পরিচিত হয়ে যাবা, তখন তুমি যেভাবেই পড়ো না কেন তুমি আর আটকাবা না। তাহলে একটা জিনিস খেয়াল করে দেখো, সেটা হচ্ছে যে, আচ্ছা তোমরা কিন্তু আবার কিছু মনে করো না, আমি কিন্তু তুমি করে বলে ফেলতেছি বারবার, আসলে একটু অভ্যাস হয়ে গেছে আর কি তুমি করে বলতে বলতে। হ্যাঁ, প্লিজ কেউ কিন্তু মাইন্ড করবেন না। হ্যাঁ, আচ্ছা এখন একটা বিষয় হচ্ছে এই যে তরঙ্গ জিনিসটা কি সেটা জানার চেষ্টা করব। ধরো তোমার কোনো একদিন মন খারাপ, হ্যাঁ, তোমার একদিন মন খারাপ, তুমি কি করলে, ধরো পুকুরের সামনে বসে আছো এবং ভাবছো, যাকে নিয়ে ভাবার তাকে নিয়ে ভাবছো, এটা তো আমার দেখার বিষয় না, তুমি কাকে নিয়ে ভাবছো, ধরো ভাবতেছো। হঠাৎ কী করলে, যে অনেক সময় আমরা মনের ভুলে কী করি, ধরো এই ইটের টুকরো হাতের কাছে পেলে বা যে কোনো কিছু পেলে কী করি, পুকুরের মধ্যে ধরো ছুঁড়ে মারি, নদীর মধ্যে ছুঁড়ে মারি। তাহলে ধরো একটা পুকুর, হ্যাঁ, সেই পুকুরের সামনে তুমি বসে আছো, একটা ঢিল ছুঁড়ে মারলা, এই জায়গায় কি ছুঁড়ে মারলা? ঢিল। ভালো করে খেয়াল করে দেখো, যখন তুমি ঢিল মারবে, ঢিল মারার পর সাথে সাথে কিন্তু যে জায়গাটায় ঢিলটা পড়বে, হ্যাঁ, ঢেউ আকারে কিন্তু পানিটা চারিদিকে ছড়িয়ে পড়বে। আচ্ছা, আমি কিন্তু আবার বলতেছি, একটা ধারণা ভালোভাবে খেয়াল করবা, যখনই চারিদিকে ছড়িয়ে পড়তেছে তখন তার মধ্যে একটা চলন আছে কিনা, গতি আছে কিনা। আর গতি থাকলেই মনে করবা সেখানে কি আছে, শক্তি আছে। তাহলে একটা জিনিস খেয়াল করে দেখো, পুকুরের মধ্যে তুমি ঢিল ছুঁড়ে মারলা এবং পানিটা কি হলো, চারিদিকে ছড়িয়ে পড়লো। এই যখন চারিদিকে ছড়িয়ে পড়বে, খেয়াল করে দেখো, উপর থেকে যদি দেখো, তুমি যদি দাঁড়িয়ে এভাবে দেখো যে ঢিল ছুঁড়ে মারার পর এটা কিন্তু এই যে চারিদিকে ছড়িয়ে পড়তেছে অনেকটা বৃত্তাকার ভাবে, এইভাবে আস্তে আস্তে যতই দূরে যাবে ততই বড় হবে, ঠিক না? কিভাবে ছড়িয়ে পড়তেছে? বৃত্তাকারভাবে। আচ্ছা, বৃত্তাকারভাবে যখন ঢেউটা ছড়িয়ে পড়তেছে, ঢেউগুলো কেমন হয়? সবসময় কি সমান্তরালে, অর্থাৎ স্ট্রেট লাইন বরাবর এভাবেই চলাচল করে, নাকি একটু উপরের দিকে উঠে যায়, আবার একটু নামে, আবার উঠে যায়, আবার নামে? তাহলে একটা বিষয় খেয়াল করো, এই যে উপরের দিকে উঠতেছে নামতেছে, উঠতেছে নামতেছে। অর্থাৎ এই বিষয়টা আমি একটু ব্যাখ্যা করি। ধরো যখন তুমি পুকুরের মধ্যে ঢিলটা ছুঁড়ে মারলা, ছুঁড়ে মারার পর ওই জায়গার যে পানির কণাগুলো, হ্যাঁ, কণাগুলো তোমার কী হলো, কিছু কিছু কণা উপরের দিকে উঠে গেল, আবার পরবর্তীতে তোমার নিচের দিকে নেমে গেল, আবার উপরের দিকে উঠলো, আবার নিচের দিকে নামলো, আবার উপরের দিকে উঠলো, আবার নিচের দিকে নামলো। এই যে পর্যায়ক্রমে, হ্যাঁ, ঢিল ছুঁড়ে মারার পর তার মধ্যে একটা কম্পন সৃষ্টি হলো, আন্দোলন সৃষ্টি হলো। এই যে কম্পন বা কাঁপাকাঁপি বা এই জিনিসটাকে আমরা ফিজিক্সের ভাষায় বলি আন্দোলন। এই যে আন্দোলন সৃষ্টি হলে তার মধ্যে কখনো কম্পাঙ্ক একটু বেশি হচ্ছে, আবার কমে যাচ্ছে, আবার বেশি হচ্ছে, আবার কমে যাচ্ছে। তাহলে ধরো কণাটা ছিল এই জায়গায়, আমি যদি এইগুলো একটু যোগ করি, কেমন দেখো তো, এটা একটা তরঙ্গের মতো হয় কি না? এই যে জিনিসটা এইভাবে সে এই যে উপর নিচ কম্পাঙ্ক বাড়তেছে কমতেছে, এইভাবে সে সামনের দিকে অগ্রসর হয়। এই জিনিসটাকে আসলে মূলত কি বলা হয়? তরঙ্গ। তাহলে তরঙ্গকে তুমি সংজ্ঞায়িত করতে পারো কিভাবে? এইখানে যে আন্দোলনটা হয় ঢিল ছুঁড়ে মারার পর, যে আন্দোলন, হ্যাঁ, বা কম্পনটা হয়, এটার একটা নাম আছে। এই নামটা হচ্ছে পর্যায়বৃত্ত। হ্যাঁ, পর্যায়বৃত্ত।
এই যে পর্যায়বৃত্ত আন্দোলন বা কম্পন, সে কি করতেছে, ধীরে ধীরে ছড়িয়ে পড়তেছে না? তাহলে এক জায়গা থেকে অন্য জায়গায় কি করতেছে, শক্তি সঞ্চালন করতেছে। তোমরা যদি একটু খেয়াল করে দেখো যে একটা বিষয়, সেটা হচ্ছে ধরো এই যে 26শে মার্চ বা 16ই ডিসেম্বরে যখন এই যে প্যারেড হয়, হ্যাঁ, প্যারেডের মধ্যে দেখবে অনেক সময় বাচ্চারা কী করে, এই যে শাপলা ফুলের নিচ দিয়ে একটা ঢেউ সৃষ্টি করে। আচ্ছা, ঢেউ সৃষ্টি করার সময় ভালোভাবে খেয়াল করে দেখেছো যে মানে কি হয়, একজন একটু উপরে উঠে যাচ্ছে, আবার সাথে সাথে আরেকজন নিচে নামতেছে, উপরে উঠতেছে নিচে নামতেছে, তারপর কিন্তু দূর থেকে আমরা দেখলে একটা ঢেউয়ের মতো মনে হয়। তো তোমরা কি ভালো করে খেয়াল করছো যে ওইখানে কোনো বাচ্চা কি এক জায়গা থেকে অন্য জায়গায় নড়ে গেছে, নাকি জায়গায় শুধু দাঁড়িয়ে থাকে, শুধু কি করে আপ অ্যান্ড ডাউন, আপ অ্যান্ড ডাউন, মানে উঠতেছে বাড়তেছে কমতেছে, বাড়তেছে কমতেছে। তাহলে একটা বিষয় তুমি খেয়াল করে দেখো যে এই জিনিসটাকে যদি আমরা পদার্থের মধ্যে আমরা কি করি, কপি পেস্ট করে দেই বিষয়টা, যে আমি যখন ঢিল ছুঁড়ে মারলাম, তোমার পানিটা কী হলো, চারিদিকে ছড়িয়ে পড়লো এবং ঢেউয়ের আকারে ছড়িয়ে পড়লো, তার মানে কখনো কম্পন বাড়তেছে কমতেছে, কিন্তু ওই যে প্যারেডের মধ্যে কোনো বাচ্চা নড়াচড়া করতেছে না, প্রত্যেকটা বাচ্চাকে তুমি এক একটা অণু মনে করো না, প্রত্যেকটা বাচ্চাকে এক একটা অণু বা কণা মনে করো। তাহলে তারা যদি স্থানান্তরিত না হয়, জায়গা থেকে এক জায়গা থেকে অন্য জায়গায় আন্দোলন সৃষ্টি করতে পারে, মানে হচ্ছে শক্তি সঞ্চালন করতে পারে, তাহলে তুমি একটা জিনিস ভেবে এই জিনিসটাই এখানে এই ধারণাটা করো যে এই জায়গায় কণাগুলো কিন্তু তাদের জায়গা পরিবর্তন করতেছে না, ঠিক কি না? জায়গা পরিবর্তন করতেছে না, জায়গা পরিবর্তন না করেই তারা কি করতেছে, শক্তি সঞ্চালন করতেছে। এই জিনিসটাকে আসলে বলা হয় কি, তরঙ্গ। তাহলে তরঙ্গ কাকে বলে? তরঙ্গ মানে হচ্ছে যে পর্যায়বৃত্ত আন্দোলন, খেয়াল করো, মুখস্থ করবা না, যে পর্যায়বৃত্ত আন্দোলন বা কম্পন, যে পর্যায়বৃত্ত আন্দোলন বা কম্পন তোমার কি করে, এক জায়গা থেকে অন্য এক জায়গায় শক্তি সঞ্চালন করে। কারণ সে যখন ছড়িয়ে পড়বে তখন তার মধ্যে শক্তি না থাকলে তো ছড়িয়ে পড়তে পারবে না, এক জায়গা থেকে অন্য জায়গায় তোমার কি করে, শক্তি সঞ্চালন করে। কিন্তু যে মাধ্যম দিয়ে সঞ্চালিত হচ্ছে সেই মাধ্যমের কোনো কণাকে সেই স্থানান্তরিত করে না, তাকে কি বলে, তাকেই তরঙ্গ বলে। তাহলে তরঙ্গ কাকে বলে এবং তরঙ্গের যে বৈশিষ্ট্য, এখান থেকে কি লেখা যাবে না? তরঙ্গের মূল কাজ হচ্ছে এক জায়গা থেকে অন্য জায়গায় কি করা, শক্তি সঞ্চালন করা। তরঙ্গ যখন সঞ্চালিত হয় যে মাধ্যমের মধ্যে দিয়ে, সেই মাধ্যমের কণাগুলো কি করে না, স্থানান্তরিত করে না। এই যে দুইটা মোস্ট ইম্পর্টেন্ট উদাহরণ, এটা যদি উল্লেখ করে দাও তাহলেই তো হয়ে গেল, খুব বেশি কিছু আসলে লিখতে হয় না। তাহলে এখন একটা বিষয় তোমরা খেয়াল করে দেখো, তাহলে তরঙ্গ কাকে বলে আমরা তাহলে বুঝলাম। তাহলে তোমরা বলতে পারো যে স্যার আচ্ছা ঠিক আছে, আপনি বললেন, আমরা এটা মেনে নিলাম। তাহলে এই যে তরঙ্গটা আলোর ক্ষেত্রে কিভাবে আমরা এই জিনিসটা বুঝবো যে আলো তরঙ্গ আকারে চারিদিকে ছড়িয়ে পড়ে? খেয়াল করে দেখো, সেটা হচ্ছে ধরো এটা হচ্ছে একটা আলোকউৎস, তাহলে সে চারিদিকে ছড়িয়ে পড়বে না, চারিদিকে ছড়িয়ে পড়বে। এই যে চারিদিকে ছড়িয়ে যখন পড়ে তখন তোমার কি হয়, ওই যে ঢেউর মতো, এই ঢেউর মতো করে সে চারিদিকে ছড়িয়ে পড়ে। আর এই ঢেউয়ের মতো ছড়িয়ে পড়ার অর্থ হলো কি, সে শক্তি সঞ্চালন করে। তাহলে তরঙ্গের যে ধর্মগুলো আলোর মধ্যে আছে নাকি নেই? তাহলে কণাতত্ত্বের চাইতে হাইগেনের তরঙ্গ তত্ত্বটা কিন্তু একটু আপার লেভেলের, মানে একটু ডেভেলপড, আরেকটু উন্নত হয়েছে। অর্থাৎ তরঙ্গ মানে আলো সম্পর্কে আমরা আরেকটু কিছু জানতে পারতেছি হাইগেনের মাধ্যমে, ঠিক কিনা? তাহলে অর্থাৎ নিউটন যে ধরনের আলোচনা করছে, হাইগেন কিন্তু তার চেয়ে একটু ডিফারেন্ট কিছু আলোচনা করছে। কণা ধর্মের থেকে সরে গিয়ে সে কিন্তু তরঙ্গ ধর্মের কথাটা এখানে উল্লেখ করছে। তখন এখন একটা বিষয় খেয়াল করে দেখো, এই যে আলো যখন চারিদিকে এইভাবে ছড়িয়ে পড়তেছে এবং এই যে যখন ছড়িয়ে পড়ে সে শক্তি সঞ্চালন করে, এবং তখন তার মধ্যে কি থাকবে, ওই যে বন্দুক যখন চলে তার মধ্যে একটা শক্তি থাকে, গতিবেগ থাকে কি না, গতিবেগ থাকে। তখন সে কি করে, যে 3 × 10⁸ মিটার পার সেকেন্ড, এটা নিয়ে বলবো, বিস্তারিত বলবো একটু পরেই। এই বেগে সে চারিদিকে ছড়িয়ে পড়ে ওই যে একই ঘটনা বিভিন্ন বস্তুর উপর গিয়ে পড়ে তারপর কি হয়, প্রতিফলিত হয়ে কোথায় আসে, আমাদের চোখে এসে পড়ে, রেটিনায় গিয়ে পড়লে প্রতিবিম্ব সৃষ্টি হয়, আমরা দেখতে পাই। শেষের অংশটা পুরোপুরিভাবে সেম, বাট প্রথম যে কনসেপ্টটা সেটা হচ্ছে হাইগেন কিন্তু নিউটন থেকে একটু সরে আসছে। এখন একটা বিষয় আমি তোমাদেরকে বলি, হাইগেন এখানে এক্সট্রা একটা জিনিস অ্যাড করছে। এক্সট্রা জিনিসটা কি? উনি বলতেছে যে এই যে আলো তরঙ্গ আকারে চারিদিকে ছড়িয়ে পড়ে, হ্যাঁ, চারিদিকে ছড়িয়ে পড়ে, এটা একটা মাধ্যম ব্যবহার করে,
এখন এই যে মাধ্যমটা, এই মাধ্যমটা আসলে কি মনে রাখবা, এই মাধ্যমটার নাম উনি দিয়েছিলেন সেটা হচ্ছে ইথার। আবার বলছি নামটা, কি মাধ্যম? ইথার মাধ্যম। মনে রাখবা এই বিষয়টা কিন্তু প্রমাণিত, ইথার নামে কোনো মাধ্যম নেই। তাহলে তোমরাই বলো, পরীক্ষিতভাবে যদি প্রমাণিত হয় যে এই জিনিসটার অস্তিত্ব নেই, তাহলে এই ধারণাটাকে তোমরা কি বলবা? কাল্পনিক। তাহলে ইথার নামে যে একটা মাধ্যম আছে, এটা কেমন মাধ্যম? কাল্পনিক মাধ্যম। আচ্ছা, তাহলে এই যে ইথার যে মাধ্যমটা, এটা হচ্ছে কাল্পনিক মাধ্যম, কিন্তু তোমাদেরকে আসলে এটার বৈশিষ্ট্যগুলো জানতে হবে। এই যে ইথার মাধ্যমের কথা যে উনি বলছে যে তরঙ্গ আকারে চারিদিকে ছড়িয়ে পড়ে, শক্তি সঞ্চালন করে, 3 × 10⁸ মিটার/সেকেন্ড বেগে ছড়িয়ে পড়ে, তো এই যে কথাগুলো বলছে, তো এই কথাগুলো বলছে এই মাধ্যমের কথা। তো এই মাধ্যমের কিছু বৈশিষ্ট্যের কথা উনি উল্লেখ করছে। বৈশিষ্ট্যটা কেমন? বলতেছে এটা হচ্ছে একটা অবিচ্ছিন্ন মাধ্যম। অবিচ্ছিন্ন মাধ্যম। আচ্ছা, ঠিক আছে, একটা জিনিস পাইলাম, এইটা হচ্ছে তোমার কি পয়েন্ট, এটা মনে রাখবা, অবিচ্ছিন্ন মাধ্যম। পরীক্ষা আসতে পারে নিচের কোনটি ইথার মাধ্যমের বৈশিষ্ট্য নয়, বা ইথার মাধ্যমের বৈশিষ্ট্য। কোশ্চেন কিন্তু এখন নতুন হচ্ছে, তোমরা কিন্তু ওই যে আগের আমলে পড়ে থাকলে কিন্তু হবে না। একটা জিনিস, প্রতিটা বিসিএসসি কিন্তু নতুন নতুন কোশ্চেন আসতেছে, বেসিক ধারণা থেকে আসতেছে। তো এই যে টপিক রিলেটেড জিনিসগুলো তোমাদেরকে ভালোভাবে ক্লিয়ার রাখতে হবে। যে জায়গা থেকে বারবার মানে যে জায়গা থেকে কোশ্চেন আসতেছে, ওই জায়গা থেকে যে পরের বার আসবে এমন কোনো কিন্তু নিশ্চয়তা নেই। কথাটা বুঝতে পারছো? প্রতিবারই নতুন কোশ্চেন হয়, তাই নতুন জিনিসগুলো তোমাদেরকে জেনে রাখতে হবে, রিলেটেড জিনিসগুলো ভালোভাবে ক্লিয়ার রাখতে হবে। তাহলে প্রথম বৈশিষ্ট্যের কথা বললাম, সেটা হচ্ছে অবিচ্ছিন্ন মাধ্যম। দ্বিতীয় বৈশিষ্ট্য মনে রাখবা, সেটা হচ্ছে স্থিতিস্থাপকতা। স্থিতিস্থাপকতা বেশি। আচ্ছা, স্থিতিস্থাপকতা বেশি। তৃতীয় যে বৈশিষ্ট্য, সেটা হচ্ছে ঘনত্ব কম। আচ্ছা, তিনটা বৈশিষ্ট্যের মধ্যে কি কি শব্দ? অবিচ্ছিন্ন মাধ্যম, স্থিতিস্থাপকতা বেশি, ঘনত্ব কম। ঘনত্বের বিষয়টা তো আমরা বুঝি, যেমন পানি আর হচ্ছে মধু, দুইটার ঘনত্ব কি এক না ভিন্ন, এটা আমরা বুঝি। অবিচ্ছিন্ন মানে পৃথক না, ঠিক কি না? নিরবিচ্ছিন্ন যে কথাটা বলি। কিন্তু একটা শব্দ তোমাদেরকে এখানে ঝামেলায় ফেলবে, সেটা হচ্ছে স্থিতিস্থাপকতা জিনিসটা কি, এই জিনিসটা তোমাদের ঝামেলায় ফেলবে। তোমরা যখন এগুলো সম্পর্কে একটু ডিটেলস পড়ো, আমি জানি না তোমরা এর আগে ডিটেলস পড়ছো কি না, ঠিক আছে, কিন্তু এই যে পরবর্তীতে গিয়ে আবার রিটেনের জন্য আলাদা পড়ো, প্রিলির জন্য শুধু তথ্য মুখস্থ করো, এই জায়গাটা থেকে বের হয়ে আসো। তোমরা বের হয়ে এসে একটা স্মার্ট একটা প্রিপারেশন নাও। এবং একটা বিষয়, এই যে শব্দগুলো বিজ্ঞানের ক্ষেত্রে, প্রযুক্তির ক্ষেত্রে যে টার্মগুলো, যে শব্দগুলো তোমাদেরকে ঝামেলায় ফেলে পড়ার সময়, ওই শব্দগুলো সম্পর্কে একটু জেনে নাও না, ওইটা দিয়ে কী বোঝায়, তাহলেই তো আর ঝামেলা থাকতেছে না। আমি এখন একটু স্থিতিস্থাপকতা নিয়ে তোমাদের সুবিধার জন্য বলবো, আমি চাইলে এগুলো একটু স্কিপ করতে পারতাম, বাট আমি আজকে দেখাচ্ছি যে পড়াটা আসলে তোমরা পড়ার সময় কিভাবে পড়বা। এই যে স্থিতিস্থাপকতা বেশি বললো, বেশি হলে সুবিধাটা কি, কম হলে অসুবিধাটা কি, কিন্তু সবার আগে জানতে হবে স্থিতিস্থাপকতা। তাহলে একটু খাতার মধ্যে ছোট করে একটু সাইডে লিখে রাখো যে স্থিতিস্থাপকতা, এটা নিয়ে একটু বলবো তোমাদেরকে। এখন আমি একটু মুছে দিচ্ছি বোর্ডটা, কেমন মুছে দিচ্ছি। একটা বিষয় তোমরা একটু খেয়াল করে দেখো, আমি এখন কিন্তু কারো কমেন্টস দেখতেছি না, আমি শেষের দিকে কমেন্টসগুলো একটু দেখবো। তোমরা কিন্তু চিন্তা করো না, একদমই চিন্তা করো না, যে কোনো ধরনের কোশ্চেন আমাকে করতে পারবা, বাট আগে একটু তোমাদের বেসিকটা ডেভেলপ করে নিই, তাহলেই ক্লাসের শেষে গিয়ে মজাটা বুঝবা যে আসলে এগুলো মুখস্থ করতে হয় না। খেয়াল করো, যে বিষয়টা বলতে যাচ্ছিলাম সেটা হচ্ছে, ধরো একটা বস্তু, হ্যাঁ, এটা হচ্ছে একটা বস্তু, এই বস্তুটার উপর তুমি বল প্রয়োগ করলা। আচ্ছা, একটা বস্তুর উপর তুমি বল প্রয়োগ করবে, খেয়াল করে দেখো তাহলে বস্তুটার কি কি পরিবর্তন ঘটতে পারে, নাও হতে পারে। আচ্ছা, প্রথম কথা হলো, একটা বস্তুর উপর যখন আমরা বল প্রয়োগ করি তখন তার গতি পরিবর্তন ঘটতে পারে। ধরো সে স্থির ছিল, গতিশীল হলো, অথবা গতিশীল ছিল, তাকে থামিয়ে দিলাম। এর মানে এই না আবার চলন্ত ট্রাক তোমার দিকে আসতেছে, তুমি বলবা স্যার তো বলছে যে একটা গতিশীল বস্তুকে ধরে থামাই দেওয়া যাবে, তাহলে ওইখানে কিন্তু দাঁড়িয়ে থাকা যাবে না। আবার আমাকে বলো না, স্যার আপনার তো দেহ স্বাস্থ্য ভালো, স্বাস্থ্য অনেক ভালো, আপনি দাঁড়ায় থেকে কী করতে পারেন, একটা ট্রাককে থামাই দিতে পারেন। তখন আমি যদি চেষ্টা করি, আমি কিন্তু শেষ, পরে কিন্তু তোমাদের যে টাকাগুলো পুরোপুরি জলে যাবে। আমি তো বলেছিলাম জলে যাবে না, কিন্তু পুরোপুরিভাবে জলে যাবে। আমি না থাকলে কোর্স করাবে কে? আচ্ছা, এখন একটা বিষয় খেয়াল করে দেখো, এই একটা বস্তুর উপর বল প্রয়োগ করলে তার গতি প্রকৃতির পরিবর্তন ঘটতে পারে, বাট এটা আমাদের এখন দরকার নেই। মূল বিষয়টা হচ্ছে তার আকার আকৃতির পরিবর্তন ঘটতে পারে।
খেয়াল করে দেখো কি বলতেছি, আকার আকৃতির পরিবর্তন ঘটতে পারে। আবার বলতেছি, আকার আকৃতির পরিবর্তন ঘটতে পারে। আচ্ছা, আকার আকৃতির যখন পরিবর্তন ঘটে, যেমন ধরো তোমরা তো বেশিরভাগ সময় খেয়াল করে দেখছো, যারা মেয়েরা আছো তারা ইজিলি জানো এই বিষয়টা, ছেলেরাও দেখো, সেটা হচ্ছে ধরো সকালবেলা রুটি বানানোর সময় তোমার কি হয়, আটার দলা তৈরি করতে হয়। আচ্ছা, আটার দলা যখন তৈরি করে গোল গোল করা হয়, তখন একে জোরে একটা চাপ দিও। হ্যাঁ, চাপ দিলে এটা কি হয়ে যাবে, চ্যাপটা হয়ে যাবে না? চ্যাপটা হয়ে যাওয়ার পর এই যে তুমি বস্তুটার উপর বল প্রয়োগ করলা, বল প্রয়োগের ফলে দেখলা যে বস্তুটার আকার আকৃতি আগে গোল ছিল, পরে চ্যাপটা হয়ে গেছে। তাহলে আকার আকৃতি পরিবর্তন হয়েছে নাকি হয়নি? তার মানে এই না যে একটা ইস্পাতের উপর ঠাস করে মনে করো যে একটা বল প্রয়োগ করলা, মনে করবা যে হ্যাঁ তো স্যারে বলছে যে আসলে ওই বস্তুর আকার আকৃতি পরিবর্তন হয়ে যাবে, তখন কিন্তু তোমার বিপদের কারণ হয়ে যাবে, ব্যথা পাবে, কষ্ট পাবে, আমাকে পরে গালমন্দ করবা। এখন বিষয়টা হচ্ছে যে একটা বস্তুর উপর যখন বল প্রয়োগ করা হয় তখন তার আকার আকৃতির পরিবর্তন হতে পারে, নাও হতে পারে। সে আমরা এমন একটা বস্তুর কথা চিন্তা করতেছি, তার আকার আকৃতির পরিবর্তন হলো। তাহলে যদি পরিবর্তন হয় তাহলে সেই বস্তুটাকে আমরা বলবো বিকৃত বস্তু। আকার আকৃতির পরিবর্তন হলে বিকৃত বস্তু, আর যদি আকার আকৃতির পরিবর্তন না হয় তাহলে হবে অবিকৃত বস্তু। আচ্ছা, তাহলে একটা বস্তুর উপরে যে আটার দলা, তার উপর বল প্রয়োগ করছে, বিকৃত হয়ে গেল। আচ্ছা, বস্তুটার উপর বল প্রয়োগ করার পর সে চ্যাপটা হয়ে গেল, তার মানে বিকৃত হয়ে গেছে। তুমি যখন এই যে বলটা প্রয়োগ করছিলা সেটা যদি তুমি সরিয়ে দাও, তাহলে ওই যে আটার দলাটা যেটা চ্যাপটা হয়ে গেছে সেটা কি আর আগের অবস্থায় ফিরে আসবে? আগের অবস্থায় কিন্তু ফিরে আসবে না। কিন্তু ধরো রাবার কি খুব জোরে কষে মনে করো যে এমন চাপ দিলা, মনে করো যে কারোর উপর জিদ উঠে গেছে, এমন চাপ দিয়ে তার চ্যাপটা করে ফেলছো, তারপর সে তো বিকৃত হয়ে গেল। যখনই বলটা সরাই নিলা সে কিন্তু আগের অবস্থায়, ওমা ম্যাজিক, বস্তুটা তো আগের অবস্থায় ফিরে আসছে। তাহলে একটা জিনিস তুমি খেয়াল করে দেখো, সেটা হচ্ছে বস্তুর উপর বল প্রয়োগ করলে যদি আকার আকৃতির পরিবর্তন হয় তাহলে বিকৃত বস্তু, না হলে অবিকৃত বস্তু। তাহলে পরিবর্তন হয়েছে এমন একটা বস্তু মানে হচ্ছে বিকৃত বস্তুর উপর তো বল প্রয়োগ করছিলা, সেই বলটা যদি তুমি সরিয়ে নাও, রাবারের ক্ষেত্রে আগের অবস্থায় ফিরে আসছে রাবারটি, কিন্তু আটার দলা সেটিকে আগের অবস্থায় ফিরে আসছে। তাহলে যদি বলটা সরিয়ে নিলে, বিকৃত করার পর যে বলটা তুমি প্রয়োগ করছো সেটা যদি সরিয়ে নেওয়ার পর সে যদি আগের অবস্থায় ফিরে আসে, অর্থাৎ পূর্বের অবস্থায় যদি ফিরে আসে, তাহলে মনে রাখবা ওই বস্তুটাকে বলা হয় স্থিতিস্থাপক বস্তু। আর এই যে ধর্মটা, এই ধর্মটার নাম হচ্ছে স্থিতিস্থাপকতা। আমি তো বিজ্ঞান পড়াই, গ্রামার পড়াই না, বাংলা গ্রামার। এই যে কথা শব্দটা থাকলে তোমরা অনেকেই জানো যে বাংলা যে সকল শব্দের শেষে সাধারণত কথা থাকে, এটা দিয়ে আসলে বৈশিষ্ট্য বোঝানো হয়। তাহলে মনে রাখবা স্থিতিস্থাপকতা হচ্ছে একটা ধর্মের নাম, একটা বৈশিষ্ট্যের নাম। বৈশিষ্ট্যটা কেমন, যে একটা বিকৃত বস্তুর উপর থেকে যদি যে বল প্রয়োগ করেছিলাম সেই বলটা যদি সরিয়ে নেই, বস্তুটা যদি আগের অবস্থায় ফিরে আসে, তাহলে এই ধর্মটার নাম হচ্ছে, এই বস্তুর মধ্যে ধর্মটা আছে, ওই ধর্মটার নাম হচ্ছে স্থিতিস্থাপকতা। এখন এটা থাকলে সুবিধা কি হয়, যেমন ধরো একটা রাবারের বল, আমার সামনে একটা দেয়াল আছে, পেছনে একটা দেয়াল আছে, কেমন, ধরো এই ঘরের মধ্যে আমি একটা রাবারের বল নিয়ে আমি খুব জোরে কী করলাম, আমি ওই দেয়ালের মধ্যে মারলাম। যখন আমি খুব জোরে ওই দেয়ালের মধ্যে মারবো তখন কি হবে, এই দেয়াল থেকে এই দেয়ালে এসে বাড়ি খাবে, আবার এই দেয়াল থেকে ওই দেয়ালে যাবে। আচ্ছা, এটা কি সারা জীবন হতে থাকবে? পরীক্ষা করে দেখো, সারা জীবন কিন্তু হবে না। আস্তে 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 তোমার কি হবে, তার গতিশক্তি কমে যাবে, আস্তে আস্তে সে থেমে যাবে একটা পর্যায়ে গিয়ে। কিন্তু যদি এই দেয়ালগুলো তোমার কি হইতো, স্থিতিস্থাপক হইতো, রাবারও যেহেতু একটা স্থিতিস্থাপক বস্তু, মানে রাবারের বলের কথা বলতেছি, তাহলে যখন আমি মারলে তাকে যে গতিতে মারছি সেই গতিতে সে আবার এই জায়গায় এই দেয়ালে ফিরে আসতো, এই দেয়াল থেকে আবার ওই দেয়ালে একই গতিতে তোমার কি হতো, আঘাত করতো। অর্থাৎ স্থিতিস্থাপক মাধ্যম হলে কি হয়, একটা বস্তু যে গতিতে চলে তার গতি হ্রাস পায় না, যেমন ছিল তেমনই থাকে। তাহলে এই যে বিজ্ঞানী হাইগেন যে কথাটা বলল, হাইগেন একটা কাল্পনিক একটা মাধ্যমের কথা বলেছিলেন এবং সেই মাধ্যমের নামটা দিয়েছিলেন কি, ইথার। তিনি স্থিতিস্থাপকতা বেশি এই কথাটা বলেছেন এই কারণে যে আলো তো একটা শক্তি নিয়ে চলাচল করতেছে, একটা বেগ নিয়ে চলাচল করতেছে। সে যদি কোনো জায়গায় আঘাতও খায় ওই মাধ্যমের, তাহলেও তার শক্তির
বেগের কোনো পরিবর্তন হবে না। এই কারণেই ইথারের যে বৈশিষ্ট্য, অন্যতম মূল বৈশিষ্ট্য, সেটা হচ্ছে স্থিতিস্থাপকতা বেশি। তো আশা করি তোমরা বুঝতে পারছো বিষয়টা। হ্যাঁ, তাহলে একটা জিনিস মনে রাখবা, প্রথমেই কিন্তু বলেছিলাম যে ইথার মাধ্যমের কথা বিজ্ঞানী হাইগেন বলেছেন ঠিকই, কিন্তু মনে রাখবে ইথারটা কি ছিল? কাল্পনিক। পরীক্ষা নিরীক্ষা করে দেখা গেছে ইথার নামে আসলে কোনো মাধ্যম নেই। এবং এই জিনিসটা যেই দুজন বিজ্ঞানী প্রমাণ করছে, হ্যাঁ তোমরা একটু লিখে রাখো, সেটা হচ্ছে ইথার নামে কোনো মাধ্যম নেই, এটা পরীক্ষামূলকভাবে প্রমাণ করেন মাইকেলসন প্লাস মর্লি। আবার বলছি, মাইকেলসন আর হচ্ছে মর্লি, এই দুইজন বিজ্ঞানী হাইগেন যে ইথার মাধ্যমের কথা বলেছে, ওনারা পরীক্ষা নিরীক্ষা করে প্রমাণ করেন ইথার নামে আসলে কোনো মাধ্যম নেই, এটি একটি কাল্পনিক মাধ্যম মাত্র। তাহলে আমরা জানতে পারলাম যে আলোর মধ্যে প্রথমে জানলাম কণা ধর্ম আছে, এটা ব্যাখ্যা করছে কে? নিউটন। আলোর মধ্যে তরঙ্গ ধর্ম বিদ্যমান, সেটা ব্যাখ্যা করলো কে? সেই সম্পর্কে কি আলোচনা করলো? বিজ্ঞানী হাইগেন। এবং এটা মাধ্যমের কথা বলেছিল, তার অস্তিত্ব নেই, সেটা কে প্রমাণ করছে? মাইকেলসন এবং মর্লি। কিন্তু তোমরা এখন একটু ঘাবড়ে যাবে বিষয়টা। হ্যাঁ, ঘাবড়ে যাবে কিভাবে? আমি একটা প্রশ্ন এখন তোমাদেরকে করব, দেখি তোমরা উত্তর দিতে পারো কি না। কেমন? একটা বেসিক থেকে একটা প্রশ্ন করব, যদিও এই ইনফরমেশনটা তোমাদের দরকার নেই, কিন্তু তারপর আমি তোমাদেরকে একটু বিভ্রান্তি, মানে কনফিডেন্সটা একটু লো করে দেওয়ার চেষ্টা করব। আমি যদি প্রশ্ন করি, আলোর কণা ও তরঙ্গ ধর্ম উভয়ই বিদ্যমান, এই কথাটা কে বলছে? আচ্ছা, দুইটা ধর্ম যখন থাকে, সে মনে করো দুইটা ধর্ম যদি থাকে, তাহলে এটাকে আমরা কি বলি? দ্বৈত ধর্ম। দুইটা ধর্ম থাকে মানে হচ্ছে দ্বৈত ধর্ম। তাহলে এখন তোমরা বলো, এটা কি নিউটন বলছে না হাইগেন বলছে? দেখি তোমরা কি উত্তর দাও। আমি সর্বোচ্চ 30 সেকেন্ড সময় নিব, দেখি তোমরা এটার উত্তর দাও কি না। কেমন? আমি এই জিনিসটা একটু চেক করে নিচ্ছি যে আসলে তোমরা উত্তরটা দিতে পারছো কি না এবং বুঝতেছো কি না। হ্যাঁ, আমি অনেকক্ষণ ধরে তো তোমাদের ফিডব্যাক নিচ্ছি না, বাট আমি এটা একটু জানার চেষ্টা করব প্লিজ। হ্যাঁ, আচ্ছা, অনেকেই বলছো যে এটা হচ্ছে তোমার হাইগেন। আচ্ছা, আমি পরের বার ক্যামেরাটা একটু দূরে সেট করব, ঠিক আছে? আমি একটু কাছে সেট করছি আজকে। হ্যাঁ, অনেকেই বলছো যে এটা হবে হাইগেন। তাহলে একটা জিনিস মনে রেখো যে, আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে, সবাই বলছো যে হাইগেন হবে। তো একটা জিনিস একটু খেয়াল করে দেখো যে, মনে রাখবে এটা হাইগেনও হবে না, নিউটনও হবে না, এটার নাম হবে, তোমরা ব্রকলির নাম শুনছো না? ব্রকলি, অনেকটা ফুলকপির মতো দেখতে যেটা, এই বিজ্ঞানীর নাম হচ্ছে ডি ব্রগলি। এটা এক্সট্রা একটা ইনফরমেশন, এটা দরকার নেই, বাট তারপরে যদি কোনো সময় ঝামেলায় পড়ে যাও, এর জন্য তোমাদেরকে বললাম যে আলোর মধ্যে দ্বৈত ধর্ম বিদ্যমান, কণা ও তরঙ্গ ধর্ম বিদ্যমান, এটা বলেছে ডি ব্রগলি। কিন্তু শুধু যদি বলতো কণা, শুধু যদি বলতো কণা, তাহলে এটা হবে নিউটন। আর যদি বলতো তরঙ্গ এককভাবে, তাহলে তুমি কি বলতে পারতে? এটা হচ্ছে হাইগেন। আশা করি বুঝতে পারছো বিষয়টা। আচ্ছা, এবার আসো আমরা যে জিনিসটা সম্পর্কে এখন একটু জানবো, ওই যে তোমাদেরকে বললাম একটু আগে আলোর বেগ, এই জিনিসটা সম্পর্কে একটু বলবো কথা, ঠিক আছে? সেটা একটু বলতেছি। কেমন? দেখো, তো আলোর বেগের বেলায় একটা কথা এখানে একটু বলবো, আলোর বেগ সম্পর্কে কিছু তথ্য তোমাদেরকে দিয়ে দিব। আলোর বেগ, এই আলোর বেগটা কত? আলোর বেগ আমরা জানি 3 × 10⁸ মিটার পার সেকেন্ড। আমি আসলে এই জিনিসটা তোমরা জানো যে এই যে 10⁸ মানে 3-এর সাথে 8টা শূন্য, 3-এর সাথে 8টা শূন্য হলে কিন্তু হয়ে যাবে কত? 30 কোটি, ঠিক কি না? এবং এই যে প্রথমে যেটা বলা আছে এককটা, সেটা হচ্ছে মিটার, এবং পরে এই যে দেখো এসের উপর ইনভার্স 1 অর্থাৎ -1 দেওয়া, এই কথাটার অর্থ হচ্ছে যে প্রতি সেকেন্ডে, আবার বলছি প্রতি সেকেন্ডে। আমি তোমাদেরকে বলবো এই জিনিসটা খেয়াল করার জন্য যে প্রতি সেকেন্ডে আলো কতটুকু দূরত্বে যায়।
অতিক্রম করে, সেটা হচ্ছে 30 কোটি মিটার। আচ্ছা, এটাকে যদি তুমি কিলোমিটারে প্রকাশ করতে পারো, কিলোমিটারে করলে কী হবে? 3 লক্ষ কিলোমিটার, 1000 দিয়ে ভাগ করলেই তো হবে। এই যে 3 লক্ষ কিলোমিটার, এটাকে আমরা সূচকের নিয়মে কিভাবে প্রকাশ করতে পারি? 3 × 10⁵ কিলোমিটার। কিন্তু কখন? প্রতি সেকেন্ডে। এটা কিন্তু মুখ্য বিষয়, খেয়াল রাখবা। প্রতি ঘন্টায়, প্রতি মিনিটে না, সেটা হচ্ছে প্রতি সেকেন্ডে, প্রতি ন্যানো সেকেন্ডেও না, প্রতি সেকেন্ডে। এই জিনিসটা খেয়াল রাখবা। তাহলে আলোর যে গতিবেগ সেটা হচ্ছে প্রতি সেকেন্ডে কত? পারা যাবে না। আচ্ছা, এখন যদি আমি তোমাদেরকে বলি যে এটা মিটার থেকে যদি সেন্টিমিটার এককে থাকে, তাহলে তোমরা তো জানো 1 মিটার মানে কত? 100 সেন্টিমিটার। তাহলে 100 দিয়ে গুণ করলেই কিন্তু হয়ে যাচ্ছে। এটা হয়ে যাবে তখন 3 × 10⁻10, এইটার জায়গায় হয়ে যাবে 10 সেন্টিমিটার/সেকেন্ড, অর্থাৎ প্রতি সেকেন্ডে 3 × 10⁻10, অর্থাৎ 3-এর সাথে 10টা শূন্য বসালে যা হবে, ঠিক আছে, তত সেন্টিমিটার সে দূরত্ব অতিক্রম করবে। তবে আমাদের এখানে মুখ্য যে বিষয়টা সেটা হচ্ছে এই যে 3 লক্ষ কিলোমিটার, এটা আসে বেশি, এবং 3 × 10⁻, মিটার এককেরটা বেশি আসে, কিলোমিটার এককেরটা বেশি আসে। কেমন? এই দুটা জিনিস তোমরা একটু ভালোভাবে মনে রাখবা। তবে যদি মাইল এককে আসে, যদি মাইল এককে আসে, তাহলে এটা হবে 1,86,000 মাইল। কিসে? প্রতি সেকেন্ডে। খেয়াল রাখবা, এটা কিন্তু মুখ্য বিষয় যে প্রতি সেকেন্ডে আলো 1,86,000 মাইল দূরত্ব অতিক্রম করে। তাহলে আলোর বেগের যে এককগুলো, সেন্টিমিটারে আমরা জানতে পারলাম, আমরা মিটার এককে জানতে পারলাম, কিলোমিটার এককে জানতে পারলাম, আমরা মাইল এককে জানতে পারলাম। মাইলটা মনে রাখবা, কিলোমিটার আর মিটারটা মনে রাখবা। সেন্টিমিটার তো আসে না, ওইটা এমনিই বলছি আর কি। কেমন? আচ্ছা, এখানে আরেকটা বিষয়, একটু ছোট করে একটা ইনফরমেশন তোমাদেরকে একটু দিয়ে রাখি। সেটা হচ্ছে যে এই যে মনে করো একটা বিষয়, সেটা হচ্ছে একটা শব্দ আলোক বর্ষ। এই যে আলোক বর্ষ, এই জিনিসটা আসলে কি মনে রাখবে? যেমন ধরো আমরা বাজারে গিয়ে যেমন মনে করো যে আমাদের যে ভর পরিমাপ করি কিসে? কিলোগ্রাম এককে। ঠিক একই রকমভাবে আলোকবর্ষ যেটা, এটাও কিন্তু একটা একক। আলোকবর্ষ কি? আলোকবর্ষ একটা একক। কিসের একক? মনে রাখবা, এটা হচ্ছে দূরত্বের একক। তো তুমি প্রশ্ন করতে পারো যে স্যার, যে এই যে আলোকবর্ষ, ঠিক আছে, এটা দূরত্বের একক, আমরা তো জানি দূরত্বের একক মিটার, তাহলে দূরত্বের একক আলোকবর্ষ কিভাবে হলো? মনে রাখবা, এই দূরত্বটা আসলে সাধারণ যে ডিস্টেন্স আমরা যেটা করি সেটা কিন্তু না, সেটা হচ্ছে, এটা হচ্ছে গ্রহ নক্ষত্রের, হ্যাঁ, গ্রহ নক্ষত্রের দূরত্ব নির্ণয়ের ক্ষেত্রে। গ্রহ নক্ষত্রের যে দূরত্ব, এই দূরত্ব আমরা নির্ণয় করব কিসের মাধ্যমে? আলোকবর্ষ। একটা গ্রহ থেকে আরেকটা গ্রহ কতটুকু দূরে, এটা আলোকবর্ষের মাধ্যমে বলা হয়, নির্ণয় করা হয়। এখন এক আলোকবর্ষ বলতে আসলে মূলত কি বোঝানো হয়? মনে রাখবা, আলোকবর্ষ, বর্ষ দিয়ে আসলে আমরা যে জিনিসটা বুঝি বছর, সেটা হচ্ছে 1 বছর। তাহলে মনে রাখবা, 1 বছর ধরে যদি, 1 বছর ধরে আলো যদি, এই যে তার যে বেগ 3 × 10⁸ মিটার/সেকেন্ড, অর্থাৎ প্রতি সেকেন্ডে এই যে তার যে বেগটা, এই বেগে সে যদি 1 বছর চলতে থাকে, 1 বছর চলতে থাকে, তাহলে যে দূরত্বটা অতিক্রম করবে, হ্যাঁ, সেটাকে আসলে আমরা বলে থাকি 1 আলোকবর্ষ। তাহলে 1 আলোকবর্ষের মূল মানটা কত? হ্যাঁ, মূল মানটা কত? এটা অনেকে মুখস্থ রাখে, সেটা হচ্ছে যে 9.4608 × 10⁻12 কিলোমিটার। কিন্তু এটা আসলো কিভাবে? তোমরা অনেকেই জানো যে এটা আসলে মূলত কিভাবে আসলো, সেটা তোমরা জানো। সেটা হচ্ছে যে, আচ্ছা, 1 বছর মানে কত দিন? 1 বছর মানে 365 দিন। আচ্ছা, এখন একটা জিনিস খেয়াল করো, একদিনে কত ঘন্টা? 24 ঘন্টা, ঠিক কিনা? আচ্ছা, বলো তো দেখি যে 1 ঘন্টায় কত সেকেন্ড হবে? 3600 সেকেন্ড। কত ইসে চলে? সেটা হচ্ছে কত বেগে সে চলে?
3 × 10⁸ প্রতি সেকেন্ডে চলে। তাহলে এই যে বড় মানটা, এই বড় মানটা তুমি যদি গুণ করো এবং গুণ করে এটা মিটার এককে বের হবে, কারণ এই যে 3 × 10⁸ তুমি যেটা বসিয়েছো তুমি সেটা কিন্তু আসলে মিটার প্রতি সেকেন্ড, এই যে এটা কিন্তু সেকেন্ড এককে প্রতি সেকেন্ডে, তাই এবং মিটার সাথে কি আছে মিটার, তো তুমি যদি 1000 দিয়ে ভাগ দাও তাহলে কিন্তু এটা কিলোমিটারে চলে যাবে এবং ভাগ দিলে তখন এই মানটা আসে। তাহলে এই মানটা সরাসরি মুখস্থ রাখতে পারো অথবা এটাও মনে রাখতে পারো যে এইভাবে ভাগ করে আসলে এই জিনিসটা পাওয়া যায়, এই মানটা পাওয়া যায়। এখন পরীক্ষার সময় খেয়াল করবে দুটো বিষয়। একটা হচ্ছে আলোর গতিবেগের বেলায় অনেক সময় আমাদের তো এই প্রশ্ন কমন পড়ে যায়, তখন হয়তো আমরা কী করি এমনিতেই অ্যান্সার করে দিই, কিন্তু খেয়াল রাখবে এই জায়গায় কিন্তু একটা মাইনাস আছে এবং এই যে 10-এর উপর যে পাওয়ার সেটা কত 8, এটা কিন্তু -8 না, অনেক সময় কিন্তু এই জায়গায় -8 দিয়ে দিতে পারে, এই জায়গাটা খেয়াল করবা। এবং আরও একটা বিষয় খেয়াল করবা, সেটা কি মিটারে দেওয়া নাকি কিলোমিটারে দেওয়া, হ্যাঁ মিটারে দেওয়া নাকি কিলোমিটারে দেওয়া। আচ্ছা, আরেকটা বিষয়, এই জায়গায় 1 আলোকবর্ষ মানে কতটুকু দূরত্ব বোঝায়, এই জায়গায় কিলোমিটারে হলে পাওয়ার হবে 12, কিন্তু যদি মিটার এককে হয়, কিলোমিটার থেকে মিটারে কনভার্ট করতে হলে কী করতে হয় 1000 দিয়ে গুণ করতে হয়, তাহলে 1000 এটা সূচকের নিয়মে গেলে 10³ তাহলে এখানে পাওয়ার হচ্ছে 3, এই 3 আর এই 12 যোগ করলে কত হবে 15, তাহলে মনে রাখবা যদি মিটার এককে হয় তখন হবে কি 9.4608 × 10⁻12 আর 3 হচ্ছে 15, তখন এটা হয়ে যাবে মিটার। তাহলে 1 আলোকবর্ষ, হ্যাঁ বা আলোকবর্ষ এই যে এককটা, এটা কিসের একক দূরত্বের একক, এটা জ্যোতির্বিজ্ঞানে ব্যবহার করা হয় এবং কিসের দূরত্ব নির্ণয়ের ক্ষেত্রে গ্রহ ও নক্ষত্রের দূরত্ব নির্ণয়ের ক্ষেত্রে। তোমাদেরকে একটা প্রশ্ন করতে চাই, সেই প্রশ্নটা হচ্ছে বলতে পারবে যে আমাদের যে সৌরজগৎ, এই সৌরজগতের সবচাইতে কাছে যে একটা উজ্জ্বল নক্ষত্র আছে এটার নাম কি এবং এটা কতটুকু আলোকবর্ষ, অর্থাৎ এই যে বললাম না একটা গ্রহ নক্ষত্র থেকে যে দূরত্বগুলো, সেই দূরত্বগুলো আলোকবর্ষ দিয়ে নির্ণয় করা হয়, কতটুকু দূরে আছে, কতটুকু আলোকবর্ষ দূরে, এটা বলতে পারো কিনা একটু দেখি তো। হ্যাঁ, আমি 1 মিনিট একটু চেক করে নিচ্ছি, কেমন একটু চেক করে নিচ্ছি যে তোমরা আসলে বলতে পারছো কিনা। হ্যাঁ, সেটা আমি একটু চেক করে দেখছি আসলে। হ্যাঁ, হ্যাঁ, আহমেদ তৌশিক ও একটা সঠিক উত্তর দিছে, একদম সঠিক, সেটা হচ্ছে প্রক্সিমা সেন্টারাই। ঠিক আছে, প্রক্সিমা সেন্টারাই হচ্ছে আসলে খুব চমৎকার, আমার খুব ভালো লাগলো যে তুমি আসলে এই উত্তরটা দিয়েছো, খুব ভালো লাগলো। আমি এটাই দেখতে চাচ্ছিলাম আসলে যে এটা আসলে তোমরা এই করতে পারতেছো কিনা। কেমন, তাহলে যে বিষয়টা একটু বলতে যাচ্ছিলাম, আমি এখানে একটু এটা সম্পর্কে একটু ইনফরমেশন দিয়ে দিব, তারপর আমরা পরবর্তীতে যে তত্ত্বটা, সেই তত্ত্বটার মধ্যে চলে যাব। আসলে সেটা হচ্ছে ওই যে আমরা বলছিলাম এরপরে তড়িৎচুম্বকীয় তত্ত্ব। হ্যাঁ, আচ্ছা, এখন একটা বিষয় খেয়াল করো, ধরো এটা হচ্ছে সূর্য, এখানে এই রিলেটেড যে তথ্যটা এটা একটু অ্যাড করে রেখো, কেমন। তো সর্বপ্রথম বা কাছের যে গ্রহটা, এটাকে আসলে আমরা কি বলি বুধ, ঠিক কিনা, সূর্যের সবচেয়ে কাছে। এরপরে কি শুক্র এবং এরপরে হচ্ছে আমাদের পৃথিবী, ঠিক কিনা 3 নম্বরে। এখন একটা বিষয়, সেটা হচ্ছে তোমাদেরকে বলছিলাম যে সবচাইতে আমাদের যে সৌরজগতের সবচাইতে কাছে যে একটা উজ্জ্বল নক্ষত্র আছে, সেই নক্ষত্রের নাম হচ্ছে প্রক্সিমা সেন্টারাই। আচ্ছা, প্রক্সিমা সেন্টারাই। এখন একটা বিষয় তোমরা খেয়াল করে দেখো, মনে রাখবে এটা থেকে এটার যে দূরত্ব কত আলোকবর্ষ, 4.2 লাইট ইয়ার, এত আলোকবর্ষ। এখন আমি যদি তোমাদেরকে প্রশ্ন করি সূর্য থেকে পৃথিবীর দূরত্ব কত, এটা কিন্তু 15 কোটি কিলোমিটার, 15 কোটি কিলোমিটার।
আচ্ছা, আমি কিন্তু একটা ডিভাইস দিয়ে অলরেডি চেক করতেছি, হ্যাঁ, এই যে 2-3 বার যে চেক করলাম, মানে ঝাপসা কিন্তু দেখা যাচ্ছে না, হ্যাঁ, মানে হচ্ছে ব্লার হচ্ছে না, কারণ আমার এখানে ইন্টারনেট কানেকশনটা আমি ভালো রাখার চেষ্টা করেছি, যেন অন্তত কারো ওইদিকে নেট কানেকশনের প্রবলেম থাকলেও যেন এই যে রেকর্ডটা যে তোমাদের থাকবে এখানে যেন কোনো ধরনের ঝাপসা না থাকে, একদম ক্রিস্টাল ক্লিয়ার দেখতে পারো, হ্যাঁ। তো ওইটা নিয়ে টেনশন করো না, বাট তোমার এদিকে যদি নেট কানেকশন খারাপ থাকে তাহলে হয়তো একটু ব্লার বা ঝাপসা দেখতে পারো। আর আমি পরের বার ক্যামেরাটা একটু দূরে সেট করব, কেমন? এখন একটা জিনিস খেয়াল করো, সূর্য থেকে পৃথিবীর দূরত্ব হচ্ছে 15 কোটি কিলোমিটার, এবং এটা হচ্ছে 3 নম্বর যে গ্রহ। তা আমি যদি বলি সূর্য থেকে পৃথিবীতে আলো আসতে সময় লাগে কত, বলতে পারবে? সূর্য থেকে আলো আসতে আমাদের সময় লাগে কত? দেখি তো এটা তোমরা বলতে পারো কি না। আমাদের পৃথিবীতে, সূর্য থেকে আমাদের পৃথিবীতে আলো আসতে কতটুকু সময় লাগে, দেখি তোমরা কেউ বলতে পারো কি না, কেমন? আট মিনিট 20 সেকেন্ড, হ্যাঁ 32 সেকেন্ড, আচ্ছা 8 মিনিট 19 সেকেন্ড, 32 সেকেন্ড, তাহলে 18, 32, 19, 20। আচ্ছা, কয়েকটা জিনিস আমি পেলাম, হ্যাঁ কয়েকটা জিনিস পেলাম, সেটা হচ্ছে 8 মিনিট, একটা পেলাম 32 সেকেন্ড, একটা পেলাম 8 মিনিট 19 সেকেন্ড, একটা পেলাম 8 মিনিট 18 সেকেন্ড, আরেকটা পেলাম 8 মিনিট 20 সেকেন্ড। একটা জিনিস মনে রাখবে যে এই যে জায়গাটায়, হ্যাঁ এই জায়গাটায় আমাদের একটু খুব বেশি ঝামেলা হয়ে যায়, তবে আমি তোমাদেরকে সাপোর্ট করব যে জায়গাটায়, এটা সবসময় মনে রাখবে, যদি এইরকম থাকে আসলে, হ্যাঁ এরকম থাকে, তাহলে 8 মিনিট 20 সেকেন্ডটাই হচ্ছে সবচেয়ে মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট উত্তর। এবং এটা যদি 8 মিনিট 20 সেকেন্ড না হয়ে, এবং এর চাইতে আরেকটু সুন্দর উত্তর হচ্ছে 500 সেকেন্ড, কেমন? আরেকটু সুন্দর, যদি একেবারে সেকেন্ডে দেওয়া থাকে তাহলে 500 সেকেন্ড, আর এইরকম যদি ঝামেলায় পড়ো তাহলে 8 মিনিট 20 সেকেন্ড তোমরা দাগাবা, কেমন? এগুলো মানে এক এক জায়গায় এক এক রকমভাবে বলা আছে, বাট গ্রহণযোগ্য বা মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট যেটা, সেটা হচ্ছে 8 মিনিট 20 সেকেন্ড, আর হচ্ছে অথবা 500 সেকেন্ড। তাহলে এখন আরেকটা কথা একটু বলে রাখি, এখানে একটু ইনফরমেশন দিয়ে দিই। আচ্ছা, পৃথিবীর কাছে যে গ্রহটা আছে সেটা কি শুক্র না মঙ্গল? পৃথিবীর কাছে যে গ্রহটা আছে সেটা কি শুক্র হবে না মঙ্গল হবে, দেখি তো এটা বলতে পারো কিনা। পৃথিবীর কাছে সবচেয়ে কাছে যে গ্রহটা, সেই গ্রহটা আসলে কি, শুক্র না মঙ্গল? শুক্র, শুক্র, হ্যাঁ ধন্যবাদ। যে আসলে তোমাদেরকে, কারণ কি, কারণটা কিন্তু পৃথিবী থেকে কি মঙ্গলকে দেখা যায়? তোমরা বলতে পারো যে হ্যাঁ স্যার কয়েকবার তো দেখা গিয়েছিল, ওই যে অনেক বছর পর পর কাজ দিয়ে যায়। হ্যাঁ, একটা বিষয় হচ্ছে, হ্যাঁ অনেক বছর পর পর এটা কাছে আসে ঠিকই, কিন্তু স্বাভাবিকভাবে প্রতিনিয়ত কিন্তু পৃথিবী থেকে দেখা যায় না। প্রতিনিয়ত যেটা দেখা যায় সেটা হচ্ছে শুক্র, এবং এই শুক্রকেই কিন্তু আমরা বলে থাকি কি, শুক্রর সু, তাই বলে থাকি অনেক সময় শুক তারা অথবা সন্ধ্যা তারা, ঠিক কিনা? আচ্ছা, তাহলে আমাদের এখান থেকে এই যে আমি তোমাদেরকে যেটা বললাম যে 8 মিনিট 20 সেকেন্ড বা 500 সেকেন্ড, এই যে প্রশ্নটা, এই প্রশ্নটা কিন্তু তোমার 10তম লিখিত পরীক্ষায় কিন্তু এসেছিল, যে সূর্য থেকে পৃথিবীতে আলো আসতে কতটুকু সময় লাগে, কেমন? আচ্ছা, তা আমাদের মোটামুটিভাবে আমরা কয়েকটা জিনিস সম্পর্কে জানলাম, আমরা কণা তত্ত্ব সম্পর্কে জানলাম, আমরা তরঙ্গ তত্ত্ব সম্পর্কে জানলাম, আমরা এখন তড়িৎচুম্বকীয় তত্ত্ব সম্পর্কে জানবো, এরপর আমরা কোয়ান্টাম তত্ত্বে চলে যাব, ব্যাস তারপর আমাদের মোটামুটিভাবে আজকের যে আলোচনা সেটা কাছাকাছি প্রায় সেটা শেষ হয়ে যাবে, কেমন? আচ্ছা, তো এইবার আসো যে বিষয়টা সম্পর্কে তোমাদেরকে একটু বলতে চাই। তোমাদের কাছে এই শব্দটা ঝামেলা মনে হইতে পারে, সেটা হচ্ছে তড়িৎচুম্বকীয় তত্ত্ব। তো এই তত্ত্বটা বোঝার আগে বুঝতে হবে এই যে তড়িৎ চুম্বকীয় কথাটা কেন একসাথে,
এই তড়িৎ চুম্বকীয় কথাটা কেন একসাথে, এই জিনিসটা আগে তোমাদের জানতে হবে, তারপর তুমি বাকি সব কিছু সম্পর্কে ব্যাখ্যা করতে পারবা, এই তত্ত্বটা ভালো করে বুঝতে পারবা। এখন এই জিনিসটা, এই যে তড়িৎ চুম্বকীয় যে জিনিসটা, এটা বোঝার আগে আমি দুটো জিনিস সম্পর্কে একটু তোমাদেরকে বলবো। সেটা হচ্ছে, আমি এটাকে দুটো ভাগে ভাগ করে নিলাম বোঝার জন্য। সেটা হচ্ছে, একটা কথা বলবো দুইজন বন্ধু বিজ্ঞানী নিয়ে, সেটা হচ্ছে ভায়োট সেভার্ট। মনে রাখবে, এগুলো কিন্তু মুখস্থ করতে হবে না, এখন যেগুলো লেখাচ্ছি এটা শুধুমাত্র এই জিনিসটাকে বোঝার জন্য, এই ওয়ার্ডটা বোঝার জন্য যে তড়িৎচুম্বকীয় শব্দটা দিয়ে আসলে কি বোঝানো হচ্ছে, কেমন? বাট তত্ত্বটা লাগবে। তবে একটু বলে দেই, এই যে তত্ত্বটা যিনি প্রদান করেন তার নাম হচ্ছে ম্যাক্সওয়েল। এই তত্ত্বটা যিনি প্রদান করেন তার নাম হচ্ছে ম্যাক্সওয়েল, এবং এটা উনি করে থাকেন 1864 সালে। এটার পিছনে একটা কাহিনী আছে। 1864 সালে কিভাবে আসলো এটা একটু পরেই বলে দিব, বাট এই শব্দটা আগে একটু ব্যাখ্যা করে নিই। খেয়াল করে দেখো একটা বিষয়, দুইজন বন্ধু বিজ্ঞানী তোমার কী করতেছিল, যে পরীক্ষাগারে পরীক্ষা করতেছিল কি নিয়ে? ইলেকট্রিসিটি, মানে তড়িৎ নিয়ে। তো ধরো এরকম একটা টেবিলের উপরে, হ্যাঁ, একটা টেবিলের উপরে তোমার এইরকম, ধরো এটা হচ্ছে একটা তার, এটা হচ্ছে একটা তার, এইখানে না একটা চুম্বক রাখা ছিল, তো এই যে তারটা, হ্যাঁ, হ্যাঁ, এই তারের মধ্য দিয়ে যখন বিদ্যুৎ প্রবাহিত হচ্ছিল, তখন তোমার কি হয়, এই জায়গায় রাখা যে চুম্বকটা না, সেটা একটু নড়ে যায়। প্রথমবার তারা আসলে খেয়াল করতে পারেনি, তারা ভাবছে হয়তো একটু ধাক্কা লেগে চুম্বকটা সরে গেছিল, কিন্তু পরবর্তীতে তারা আবার অন করে অফ করে দেখলো, তড়িৎ প্রবাহ চালনা বন্ধ এবং চালু করে দেখলো যে এই যে বিদ্যুৎ যখনই চালনা করা হয়, পাশে রাখা যে চুম্বক এটা কিছুটা নড়ে যায়। এই যে নড়ে যায়, এই নড়ে কেন যায়? আচ্ছা, তাহলে কি এতটুকু আমরা বলতে পারি না যে বিদ্যুতের প্রবাহের ধারা, এই যে চুম্বকটা, এটা প্রভাবিত হচ্ছে, অর্থাৎ একটা আরেকটার উপর প্রভাব বিস্তার করতেছে। প্রভাব যদি বিস্তার না করতো তাহলে ম্যাজিকের মতো কি এমনিই নড়ে যেত? তাহলে এখানে মূল ঘটনাটা আসলে কি ঘটে? মনে রাখবে, যখন একটা চার্জ, ধরো এটা একটা প্লাস চার্জ, এবং এটা চারিদিকে তার বলরেখাগুলো ছড়িয়ে দিল, মানে ধরো এইখানে একটা ক্ষেত্র সৃষ্টি হলো, তার আকর্ষণ বিকর্ষণ করার ক্ষমতা, একটা চার্জের আকর্ষণ বিকর্ষণ করার ক্ষমতা যতটুকু এলাকা জুড়ে থাকে, সেটাকে আমরা আসলে মূলত কি বলে থাকি? তড়িৎ ক্ষেত্র। আচ্ছা, চুম্বকেরও তো আকর্ষণ বিকর্ষণ ধর্ম আছে। চুম্বকের এই আকর্ষণ বিকর্ষণ ধর্মও তো একটা এলাকা জুড়ে বিদ্যমান থাকে, সেটাকে আমরা কি বলবো? চুম্বক ক্ষেত্র। তাহলে একটা হচ্ছে চুম্বক ক্ষেত্র, আরেকটা হচ্ছে তড়িৎ ক্ষেত্র। যখন দুইটা ক্ষেত্র কাছাকাছি থাকে, তখন একটা ক্ষেত্র দ্বারা আরেকটা ক্ষেত্র প্রভাবিত হয়। এই যে একটার ধারা, বিদ্যুতের ধারা চুম্বক প্রভাবিত হচ্ছে, এই জিনিসটাকে বলা হয় তড়িৎ প্রবাহের চুম্বক ক্রিয়া। কি বলা হয়? তড়িৎ প্রবাহের চুম্বক ক্রিয়া। এই যে জিনিসটা যারা পরীক্ষা নিরীক্ষা করছেন এবং প্রাথমিকভাবে এই জিনিসটা দেখেছিলেন, তারা হচ্ছে ভায়োট আর হচ্ছে সেভার্ট। ঠিক আছে? আচ্ছা, তাহলে আমরা একটা জিনিস এখান থেকে জানতে পারলাম যে তড়িৎ ক্ষেত্র দ্বারা চুম্বক ক্ষেত্র প্রভাবিত হতে পারে। তাহলে উল্টোভাবেও তো বলতে পারি চুম্বক ক্ষেত্র দ্বারা তড়িৎ ক্ষেত্র প্রভাবিত হতে পারে। এখন এই জিনিসটা নিয়ে একটু ঝামেলা, ঠিক আছে? তোমরা এই যে প্রিলিতে প্রশ্ন করলে এই জায়গায় ঝামেলায় পড়ে যাবা, সেটা হচ্ছে চৌম্বক ক্ষেত্রের মাধ্যমে তড়িৎ ক্ষেত্র সৃষ্টি হয়। আর এই প্রশ্নটাই যদি আমি একটু ঘুরাই বলি যে চৌম্বক ক্ষেত্রের দ্বারা তড়িৎ ক্ষেত্রের সৃষ্টি হয়, এটা যদি একটু ঘুরিয়ে বলি তড়িৎ ক্ষেত্রের মাধ্যমে চুম্বক ক্ষেত্র সৃষ্টি হয়, এই দুটা কথা কি এক জিনিস? আর এই দুটা তথ্য কি একই জন দিছে কিনা? তোমরা কি জানো এটার উত্তর কি হবে? একটু বলো তো দেখি যে এই দুইটা জিনিসের উত্তর তোমরা জানো কিনা। হ্যাঁ, আমি একটু চেক করে দেখি যে আসলে তোমরা জানো কিনা এটার উত্তর। কেমন? একটু দেখি চেক করে। বলতে পারবে এই কথাটা? যদি না জানো তাতে কোনো সমস্যা নেই, নো বলে দিলেই হবে।
একজন বলতেছে ওয়েবার, হ্যাঁ একজন বলতেছে ওয়েবার। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে। আচ্ছা আমি ধরে নিলাম যে তোমরা অনেকে একটু কনফিউশনে পড়ে গেছো। মনে রাখবে এই বিষয়টা, সেটা হচ্ছে এই যে চুম্বক ক্ষেত্র দ্বারা তড়িৎ ক্ষেত্র সৃষ্টি হয়, এই জিনিসটা সর্বপ্রথম বলা হয়েছে 1831 সালে, এবং যিনি বলেন তার নাম হচ্ছে মাইকেল ফ্যারাডে। মাইকেল ফ্যারাড। তাহলে এই যে মাইকেল ফ্যারাড চৌম্বক ক্ষেত্র থেকে তড়িৎ ক্ষেত্র সৃষ্টি করেছেন। কিন্তু এই প্রশ্নটাই যদি একটু ঘুরিয়ে করে, তড়িৎ ক্ষেত্র থেকে চুম্বক ক্ষেত্র সৃষ্টি করেছেন কে বা তৈরি হয়, এই কথাটি কে বলেছেন? মনে রাখবে এই কথাটি বলেছে এই যে যার কথা প্রথমে লিখেছিলাম, সেটা হচ্ছে ম্যাক্সওয়েল। এই ম্যাক্সওয়েল এই কথাটা বলেছেন 1860 সালে। একটু খেয়াল করে দেখো, 1860 সালে উনি তড়িৎ ক্ষেত্র থেকে চুম্বক ক্ষেত্র সৃষ্টি করেন। তাহলে এর আগেই তো একটা জিনিস সৃষ্টি হয়েছিল, সেটা হচ্ছে চুম্বক ক্ষেত্র থেকে তড়িৎ ক্ষেত্র। তাহলে চুম্বকের দ্বারা তড়িৎ প্রভাবিত হচ্ছে, তড়িৎ দ্বারা চুম্বক প্রভাবিত হচ্ছে। তাহলে এই দুইটা ক্ষেত্র, অর্থাৎ একটা থাকলে অন্যটা সৃষ্টি হবে, এই জিনিসটা বুঝতেছো কিনা? অর্থাৎ চুম্বক থাকলে তড়িৎ সৃষ্টি হবে, তড়িৎ থাকলে চুম্বক সৃষ্টি হবে। এই যে তড়িতের মাধ্যমে চুম্বক ক্ষেত্র কিভাবে সৃষ্টি করলেন, এটা অনেক সময় তোমরা ছোটবেলায় পড়েছো। দেখো তো নামটা মনে পড়ে কিনা? সলিনয়েড। সলিনয়েডের কথা মনে পড়ে? যদি নাম মনে পড়ে তাহলে আমি একটু মনে করিয়ে দিচ্ছি। ধরো এটা হচ্ছে একটা লোহার দণ্ড, এটা হচ্ছে একটা লোহার দণ্ড। এই লোহার দণ্ডের মধ্যে আমি কি করলাম? তার পেঁচালাম। তার পেঁচিয়ে কি করলাম আমি? এই যে এটার সাথে ধরো আমি একটা বিদ্যুতের সংযোগ করে দিলাম। তাহলে যখন এই তারটার মধ্যে দিয়ে বিদ্যুৎ প্রবাহিত হবে, যখন এই তারটার মধ্যে দিয়ে বিদ্যুৎ প্রবাহিত হবে, তখন এই যে লোহার যে দ্বন্দ্বটা, তার মধ্যে কিছুটা চুম্বকত্ব সৃষ্টি হবে। তাহলে একটা জিনিস খেয়াল করো, তড়িৎ প্রবাহের মাধ্যমে, ক্ষেত্রের মাধ্যমে চুম্বক ক্ষেত্র সৃষ্টি হচ্ছে নাকি হচ্ছে না? হচ্ছে। ওই জিনিসটাকে আমরা বলতেছি সলিনয়েড, এবং ম্যাক্সওয়েল এই কাজটা করেছেন। তাহলে আমরা এখান থেকে একটা জিনিস জানতে পারি, সেটা হচ্ছে চুম্বক ক্ষেত্র যেখানে থাকবে সেখানে তড়িৎ ক্ষেত্র থাকবে, যেখানে তড়িৎ ক্ষেত্র থাকবে সেখানে হচ্ছে চুম্বক ক্ষেত্র থাকবে। এই যে 1831 এবং 1860 সালের পর এই দুইটা জিনিস আসলে কি একই সাথে যুগপথে সংগঠিত হয়, অনেকটা জারণ বিজারণের মতো, ঠিক কিনা? তাহলে একটা জিনিস খেয়াল করে দেখো, একটা জিনিস খেয়াল করে দেখো, উনি আসলে এই কথাটাই বোঝাতে চাইছেন। তবে তোমাদেরকে তোমাদের বেসিকটা ডেভেলপ করার জন্য আমি দুইটা কথা আর একটু বলবো। সেটা হচ্ছে বায়োট সেভার্টের কথাটা তো বললাম, এটা আমাদের লাগবে না, বাট তোমাদের বেসিকের জন্য আমি একটু বললাম আর কি। এখানে মূল ঘটনাটা বলবো, সেটা হচ্ছে একটা চার্জ সম্পর্কে। আচ্ছা তোমাদেরকে যদি বলি চার্জ কাকে বলে, এটা কি বলতে পারবা যে চার্জ বলতে আসলে কি বুঝো? কেউ বলতে পারবা? একটু বলো তো দেখি যে চার্জ জিনিসটা কি, এক কথায়, এক কথায় জাস্ট একটু বলো। হ্যাঁ আমি একটু দেখবো, এটা একটা মজার একটা জিনিস, তোমরা বুঝতে পারবে আশা করি, ঠিক আছে? একটু দেখি তোমরা বলতে পারো কিনা। হ্যাঁ একটু দেখি তোমরা বলতে পারো কিনা। সেটা হচ্ছে যে চার্জ জিনিসটা আসলে মূলত কি, হ্যাঁ সেটা বলতে আসলে তোমরা কি বুঝতেছো সেটা। যদি না পারো তাহলে আমাকে সাথে সাথে রিপ্লাই করে দাও যে না, নো বলে দাও, তাহলেই হবে। কেমন? ইলেকট্রনের প্রবাহ, একজন একটা কথা বলেছে যে ইলেকট্রনের প্রবাহ ঘর্ষণ। আচ্ছা জানি না, ঠিক আছে। একটা বিষয় খেয়াল করে দেখো, তোমাদেরকে নর্মালি একটা কথা বলি, সেটা হচ্ছে ধরো আমি যখন তেঁতুলের কথা বলবো, খেয়াল করো, তেঁতুলের কথা যখন বলবো তোমরা তখন কি মনে করবা? তেঁতুল মানে কি? তেঁতুলের কথাটা যখনই আমরা বলি তখনই কিন্তু এর একটা জিনিস চলে আসে, সেটা হচ্ছে এটা টক স্বাদযুক্ত, ঠিক কিনা? যখন মরিচের কথা বলি তখন কিন্তু অটোমেটিক্যালি একটা শব্দ চলে আসে, সেটা কি? ঝাল। তাহলে একটা বিষয় তোমরা খেয়াল করো, তেঁতুলের একটা মৌলিক বৈশিষ্ট্য হচ্ছে টক, মরিচের একটা মৌলিক বৈশিষ্ট্য হচ্ছে ঝাল। ঠিক তেমনি, ঠিক তেমনি পরমাণু যাদের দ্বারা গঠিত হয় তাদেরকে, এগুলো নিয়ে বিস্তারিত যদিও বলবো, তারপর একটু বলে দিচ্ছি, সেটা হচ্ছে মৌলিক কণিকা। এই যে মৌলিক কণিকা বলতে আমরা কাদেরকে বুঝি? ইলেকট্রন,
প্রোটন, নিউট্রন। কক্ষপথে থাকে ইলেকট্রন, প্রোটন এবং নিউট্রন থাকে কেন্দ্রের মধ্যে, নিউক্লিয়াসের মধ্যে। তাহলে একটা জিনিস খেয়াল করে দেখো, পরমাণুর একদম ভিতরকার যে জিনিস সেটা হচ্ছে ইলেকট্রন, প্রোটন, নিউট্রন। এদেরও কিছু মৌলিক বৈশিষ্ট্য আছে। যেমন ইলেকট্রনের একটা মৌলিক বৈশিষ্ট্য হচ্ছে মাইনাস, প্রোটনের একটা মৌলিক বৈশিষ্ট্য হচ্ছে প্লাস, নিউট্রনের তো কিছু নাই, জিরো, নিউট্রাল। তাহলে এই যে ঋণাত্মকতা, এই যে ধনাত্মকতা, এটা হচ্ছে এই যে মৌলিক কণিকাগুলোর মৌলিক বৈশিষ্ট্য। ঠিক তেমনি যেমনি হচ্ছে তেঁতুলের মৌলিক বৈশিষ্ট্য হচ্ছে টক, একটা স্বতন্ত্র বৈশিষ্ট্য, ঠিক তেমনি যেমনি হচ্ছে তোমার মরিচের একটা স্বতন্ত্র বৈশিষ্ট্য হচ্ছে জাল, ঠিক তেমনি মৌলিক কণার যে মৌলিক বৈশিষ্ট্য ঋণাত্মকতা, ধনাত্মকতা, এই জিনিসটাকে আসলে বলা হয় চার্জ। তাহলে এই যে চার্জ জিনিসটা কি বোঝা গেল? এবারে দুই ধরনের, একটা হচ্ছে মাইনাস আর একটা হচ্ছে প্লাস। বাট আমি এই ব্যাপারে আর বেশি যাব না। তবে আমি এখানে একটা জিনিস বোঝানোর জন্য বলতেছি যে কেন তড়িৎ ক্ষেত্র থাকলে চুম্বক ক্ষেত্র সৃষ্টি হয়, আর চুম্বক ক্ষেত্র থাকলে কেন তড়িৎ ক্ষেত্র সৃষ্টি হয়, সেটা বলতে চাচ্ছিলাম। কিন্তু একটা জিনিস তোমরা খেয়াল করে দেখো এই জায়গাটায়, সেটা হচ্ছে যে যখন তোমার কি হবে যে একটা চার্জ, মনে করো এই যে আমি একটা পয়েন্ট দিলাম, এটা দিয়ে আমি একটা চার্জকে বোঝাচ্ছি, ঠিক আছে, এটা দিয়ে একটা চার্জকে বোঝাচ্ছি। এই চার্জটা যদি তোমার কি হয়, স্থির থাকে, অর্থাৎ এর মধ্যে মনে করো কোনো মুভমেন্ট নাই, চার্জ মানে কি তড়িৎ, তাহলে সে একটা ক্ষেত্র সৃষ্টি করবে, একটা ক্ষেত্র সৃষ্টি করবে, সেটাকে আমরা বলতেছি তড়িৎ ক্ষেত্র। এই যে তড়িৎ ক্ষেত্রটা, যেহেতু চার্জটা স্থির আছে, তাহলে মনে রাখবা এখানে যে তড়িৎ ক্ষেত্রটা সৃষ্টি হবে স্থির তড়িৎ ক্ষেত্র। অনেক সময় যদি নৈমিত্তিকে এইভাবে একটু ট্রিকি কোশ্চেন করে ফেলে যে চার্জের মাধ্যমে কি সৃষ্টি হয়, তড়িৎ ক্ষেত্র, শুধু তড়িৎ ক্ষেত্র, বাট স্থির চার্জ দ্বারা তড়িৎ ক্ষেত্র না, তখন বলতে হবে স্থির তড়িৎ ক্ষেত্র সৃষ্টি হয়। স্থির তড়িৎ ক্ষেত্র যদি অপশনে না থাকে তাহলে তোমরা দাঁড়াবে বা তড়িৎ ক্ষেত্র। তো এখন একটা বিষয় খেয়াল করো, এখন এই চার্জটা যদি তোমার হয় গতিশীল হয়, অর্থাৎ এর মধ্যে যদি বেগ থাকে, মনে রাখবা স্থির যখন ছিল তখন সে শুধু তড়িৎ ক্ষেত্র সৃষ্টি করছে, কিন্তু যখন সে গতিশীল হবে তখন শুধু তড়িৎ ক্ষেত্র না, পাশাপাশি চুম্বক ক্ষেত্রও সে সৃষ্টি করবে। তাহলে কন্ডিশনটা বুঝতে পারছো যে কখন তড়িতের সাথে চুম্বক ক্ষেত্রটা সৃষ্টি হয়? যখন তার মধ্যে একটা মুভমেন্ট থাকে, গতিশীলতা একটা প্রভাব থাকে। তাহলে তোমরা একটু ভালো করে খেয়াল করো, একটু আগে যে উদাহরণটা তোমাদেরকে দেখাইলাম সেটা হচ্ছে এই যে লোহার দণ্ডের মধ্যে যখন আমরা তার পেঁচিয়ে দিছিলাম, তখন এই যে এখান থেকে যখন বিদ্যুতের সংযোগ দিলাম, চার্জগুলো প্রবাহিত হচ্ছিল নাকি হচ্ছিল না, তাদের মধ্যে একটা মুভমেন্ট ছিল। যখন গতিশীলতা ছিল তখনই তড়িৎ ক্ষেত্রের পাশাপাশি কি সৃষ্টি হয়েছিল? চুম্বকত্ব সৃষ্টি হয়েছিল, চুম্বক ক্ষেত্রের সৃষ্টি হয়েছিল। তাহলে মনে রাখবা স্থির এবং গতিশীল চার্জের মধ্যে মৌলিক পার্থক্যটা হচ্ছে এই জায়গায়, স্থির চার্জ সবসময় স্থির তড়িৎ ক্ষেত্র সৃষ্টি করে, গতিশীল চার্জ সবসময় তোমার কি করবে, শুধু তড়িৎ ক্ষেত্র না, তড়িতের পাশাপাশি চুম্বক ক্ষেত্র সৃষ্টি করবে। তাহলে আমাদের যে আলো তরঙ্গ আকারে চারিদিকে ছড়িয়ে পড়তেছে, শক্তি প্রবাহিত করতেছে, এই যে ছড়িয়ে পড়তেছে, খেয়াল করে দেখো তাদের মধ্যে একটা গতি আছে নাকি নাই? আছে। তাহলে তড়িতের পাশাপাশি কি থাকবে? চুম্বক থাকবে। তাহলে একটা জিনিস মনে রাখবা, তড়িতের পাশাপাশি যদি চুম্বক থাকে, অর্থাৎ তড়িৎ চুম্বকীয় যদি তরঙ্গ হয়, আবার বলতেছি তড়িৎ চুম্বকীয় তরঙ্গ যদি হয়, তরঙ্গ হলে তো সে এক জায়গা থেকে অন্য জায়গায় শক্তি সঞ্চালন করতে পারবে, পাশাপাশি তড়িৎ ক্ষেত্র আর চুম্বক ক্ষেত্রটা তোমার আছে। এখন এটা থাকলে সুবিধা বা অসুবিধাটা কি? মনে রাখবা যখন তড়িৎ আর চুম্বক এই দুটা জিনিস একসাথে থাকে তখন যে জিনিসটা সৃষ্টি হয় সেটা হচ্ছে বিকিরণ। এই বিকিরণের কিছুটা আমরা দেখি, তাহলে একটা হচ্ছে দৃশ্যমান আর কিছুটা দেখি না, আর একটা হচ্ছে অদৃশ্যমান। তাহলে একটা জিনিস খেয়াল করে দেখো, তোমরা এই জিনিসটা অনেকেই জানো যে আমরা যে আলোটুকু দেখতে পাই, হ্যাঁ, অর্থাৎ যতটুকু তরঙ্গ দৈর্ঘ্য পর্যন্ত, আলোর তরঙ্গ দৈর্ঘ্য পর্যন্ত আমরা দেখতে পাই, সেটাকে কি বলা হয়? দৃশ্যমান আলোর তরঙ্গ দৈর্ঘ্য বা দৃশ্যমান আলোর তরঙ্গ সীমা। যতটুকু দেখতে পাই না সেটা হচ্ছে কি? অদৃশ্য তরঙ্গ সীমা। যেমন আমাদের চারপাশে রেডিও ওয়েভ, মাইক্রোওয়েভ, এই ধরনের অনেক ধরনের তরঙ্গ কিন্তু আছে, কিন্তু এগুলো আমরা দেখি না। দেখতে পাই না। কিন্তু কালারফুল যেগুলো, যেমন এই যে রংধনুর মধ্যে বিভিন্ন রং থাকে, এগুলোর তো নির্দিষ্ট তরঙ্গ দৈর্ঘ্য আছে, এগুলো আমরা দেখতে পাই। তাহলে এই যে যখন তড়িৎ ক্ষেত্র, চুম্বক ক্ষেত্র একসাথে থাকে,
একসাথে থাকে তখন কি সৃষ্টি হয়? বিকিরণ সৃষ্টি হয়। এই বিকিরণের কিছুটা দৃশ্যমান, কিছুটা অদৃশ্যমান। এই যে এইভাবেই তোমার কি হচ্ছে, আলোটা এক জায়গা থেকে অন্য জায়গায় চলে যাচ্ছে এবং সে একটা বেগে যাচ্ছে, অনবরত সে তড়িৎ ক্ষেত্র চুম্বক ক্ষেত্রের মান পরিবর্তন করে, দ্রুত পরিবর্তন করে সে বিকিরণ সৃষ্টি করতেছে। বিকিরণের কিছুটা দেখতে পাই, কিছুটা দেখতে পাই না, এইভাবেই সে চারিদিকে ছড়িয়ে পড়ে এবং অবশেষে আমাদের কি হয়? চোখে এসে পড়ে। এই যে ধারণাটা আলো সম্পর্কে, এটাকেই বলা হয় তড়িৎ চুম্বকীয় তত্ত্ব, যেটা বিজ্ঞানী ম্যাক্সওয়েল প্রদান করেছেন। তাহলে কিন্তু আমি আবার বলতেছি একটা কথা, সেটা হচ্ছে চুম্বক ক্ষেত্র থেকে তড়িৎ ক্ষেত্র সৃষ্টি হয়, এটা বলেছেন মাইকেল ফ্যারাড 1831 সালে। আর 1831 সালে বলেছেন। আর তোমার হচ্ছে যে যদি বলা হয় তড়িৎ ক্ষেত্র থেকে চুম্বক ক্ষেত্র, এটা 1860 সালে কে বলেছেন? ম্যাক্সওয়েল। এবং এই যে ধারণা, এই দুইটা ধারণা কাজে লাগিয়ে সে আলোর একটা ধারণা দেন, সেটা হচ্ছে তড়িৎ চুম্বকীয় তত্ত্ব, বিজ্ঞানী ম্যাক্সওয়েল প্রদান করে। এবং সেটা হচ্ছে 1960 সালে, তার কিছু সময় পরে 1864 সালে। তো বোঝা গেল বিষয়টা। লাস্ট একটা জিনিস, আমি তোমাদেরকে খুব বেশি ওয়েট করাবো না, বাট জাস্ট বেসিক জিনিসগুলো একটু বলার চেষ্টা করতেছি, যে আসলে এইসব জিনিসগুলো আমাদের একটু ধোঁয়াশা থাকে, শব্দগুলো সম্পর্কে বুঝি না, তাই এটাই করতেছি। আমি চাইলে শুধু তথ্য দিয়ে চলে যেতে পারতাম, বাট আসলে চাচ্ছি না ওইভাবে। আমি চাচ্ছি প্রথম কিছু জিনিস তোমাদের বেসিক ডেভেলপ হোক, তারপরে গিয়ে তোমাদেরকে তথ্য তো যে কোনো সময় দেওয়া যায়। আচ্ছা, এখন একটা বিষয় খেয়াল করে দেখো, যে জিনিসটা বলবো এটা দিয়ে শেষ করে দেবো, তোমরা শুধু একটু ধৈর্য ধরো প্লিজ, তোমাদের কাছে একটু অনুরোধ রইল। তোমরা কোঅপারেট না করলে আমি কিন্তু ওইভাবে সার্ভিসটা দিতে পারবো না, কেমন? আর টেকনিক্যাল যে সমস্যা, ক্যামেরা, ইন্টারনেট বলো, এগুলো সমাধান করা যাবে। আজকে তোমরা আমাকে বলো, আমি এগুলো সমাধান করে দিব, কেমন? এখন একটা বিষয় খেয়াল করে দেখো, আমাদের লাস্ট যে তত্ত্বটা, সেটা হচ্ছে কোয়ান্টাম তত্ত্ব। এই কোয়ান্টাম তত্ত্বটা যিনি প্রদান করেন তার নাম হচ্ছে ম্যাক্স প্লাঙ্ক, এবং এটা প্রদান করেন 1900 সালে। খেয়াল রেখো, এটা ইম্পর্টেন্ট, 1900 সালে। কিন্তু মনে রাখবে, এই যে ম্যাক্স প্লাঙ্ক, ওনার এই যে তত্ত্বটা, এই তত্ত্বটা ব্যবহার করে বিজ্ঞানী আইনস্টাইন কিন্তু নোবেল প্রাইজ পেয়ে গেছে। আইনস্টাইন তার আপেক্ষিকতা তত্ত্বের জন্য, অর্থাৎ থিওরি অফ রিলেটিভিটির জন্য কিন্তু, যেটা সবচেয়ে বেশি জনপ্রিয়, ওইটার জন্য কিন্তু নোবেল প্রাইজ পান নাই। তিনি পেয়েছেন, আইনস্টাইন পেয়েছেন ফটো তড়িৎ ক্রিয়া। এই যে ফটোতড়িৎ ক্রিয়া, হ্যাঁ, ফটোতড়িৎ ক্রিয়া, এটা আসলে মূলত আইনস্টাইন ব্যাখ্যা করেন। এবং এই আইনস্টাইন কোন কিসের ধারণা নিয়ে ব্যাখ্যা করেন? সেটা হচ্ছে কোয়ান্টাম তত্ত্বের ধারণা নিয়ে। এবং এই ধারণাটা নিয়ে উনি এই জিনিসটা করে থাকেন 1905 সালে, এই ফটোতড়িৎ ক্রিয়া ব্যাখ্যা করেন, এবং নোবেল প্রাইজ পাইছেন, মনে রাখবা, 1921 সালে। 1921 সালে উনি নোবেল প্রাইজ পান। আবার বলছি কোয়ান্টাম তত্ত্বটা এখন ব্যাখ্যা করব, আর সর্বোচ্চ 5 থেকে 10 মিনিট সময় নেব তোমাদের থেকে। সেই বিষয়টা হচ্ছে যে কোয়ান্টাম তত্ত্ব কে প্রদান করেন? ম্যাক্স প্লাঙ্ক। কত সালে? 1900 সালে। এই ম্যাক্স প্লাঙ্কের এই কোয়ান্টাম তত্ত্ব ব্যবহার করে ফটো তড়িৎ ক্রিয়া, আলোর তড়িৎ ক্রিয়া, ফটো বলতে আলো বুঝাচ্ছি, আলোর তড়িৎ ক্রিয়া ব্যাখ্যা করেন কে? বিজ্ঞানী আইনস্টাইন। এবং এটা কত সালে উনি ব্যাখ্যা করেন? 1905 সালে। আবিষ্কার হয়েছিল 1900 সালে এই তত্ত্বটা, কোয়ান্টাম তত্ত্ব, আর এটার মাধ্যমে ব্যাখ্যা করা হয় 1905 সালে ফটো তড়িৎ ক্রিয়া, এবং নোবেল পান কত সালে? 1921 সালে। এই জায়গাটা ইম্পর্টেন্ট, এই জায়গা থেকে কোশ্চেন হওয়ার সম্ভাবনা কিন্তু বেশি থাকে, তাই এটা একটু মনে রাখবে। এই 3টা সাল, 1900 সাল, 1905, 1921, কেমন? আচ্ছা, এখন আসো এই যে কোয়ান্টাম শব্দটার মধ্যে আমি তোমাদের চলে যাই, যে এটা একটু ব্যাখ্যা করব। এটা ব্যাখ্যা করেই তোমাদেরকে আসলে মূল জিনিসটা একটু বুঝিয়ে দিব, তারপরে ইনশাল্লাহ আজকের লেকচারটা একটু শেষ করে দেব। খেয়াল করে দেখো, এখানে যে শব্দটা লেখা আছে কোয়ান্টাম, এটা কিন্তু এক বচন। যেমন ধরো তোমরা জানো যে ডেটাম আর হচ্ছে ডেটা, কোনটা এক বচন কোনটা বহু বচন? এটা কিন্তু এক বচন, আর এটা কিন্তু বহু বচন, ঠিক কিনা? ঠিক একই রকমভাবে তাহলে আমি এখানে যে জিনিসটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে যে কোয়ান্টাম, এটা এক বচন একটা শব্দ, এবং এই কোয়ান্টাম বলতে আসলে কী বোঝানো হচ্ছে সেটাও আমি তোমাদেরকে বলতেছি। খেয়াল করো, ধরো তুমি অনেক সময় টিভিতে দেখবা যে সমুদ্রের মধ্যে মাছের ঝাঁক সমুদ্রের মধ্যে কি হয়?
সমুদ্রের মধ্যে যখন মাছের ঝাঁক একসাথে চলাচল করে, মাছগুলো যখন একসাথে চলাচল করে, তখন তুমি যদি একটু বেশি উপর থেকে দেখো, ওদের সাথে সাথে থেকে না, একদম একটু উপর থেকে যদি দেখো, তখন মনে হবে যেন এটা একটা লাইন, একটা রেখা, এরকম মনে হবে, ঠিক কিনা? কিন্তু যখন তুমি যতই উপর থেকে নিচের দিকে আসতে থাকবা, ততই প্রত্যেকটা মাছকে তুমি আলাদা করতে পারবা, এবং প্রত্যেকটা মাছকে এইভাবে তুমি কি করতে পারবা? আলাদা করতে পারবা। কিন্তু উপর থেকে যখন দেখছিলা, তখন কিন্তু তোমার কাছে কি মনে হয়েছিল? একটা রেখার মতো মনে হয়েছে। কিন্তু যতই কাছে আসতেছো, ততই এদেরকে কি করা যাচ্ছে? প্রত্যেকটা মাছকে আলাদা করা যাচ্ছে। প্রত্যেকটা মাছকে এক একটা কণা মনে করো না, তাহলে প্রত্যেকটা কণাকে কি করা যায়? পৃথক করা যায়, আলাদা করা যায়। ঠিক তেমনি তোমরা যদি একটু খেয়াল করে দেখো, ধরো একটা টর্চ লাইট, হ্যাঁ, এই যে টর্চ লাইট, এই টর্চ লাইট থেকে ধরো আলো বের হয়ে গেল। এখন এই যে আলো যে বের হয়ে গেল, এই আলোটাকে তো আমরা একটা রেখার মতো মনে করতেছি, কিন্তু যতই কাছ থেকে দেখব, যতই সূক্ষ্মভাবে বিশ্লেষণ করব, মনে হবে যেন এক একটা আলাদা আলাদা কণা। এবং এই যে কণাকে আমরা আসলে বলবো এক একটা প্যাকেট। কি বলবো? এক একটা প্যাকেট বলবো। এই প্রত্যেকটা প্যাকেটের মধ্যে শক্তি থাকে, মনে করো এক একটা বোমার মতো মনে করো। বোমার মধ্যে যেমন প্রচুর পরিমাণে শক্তি, এক্সপ্লোশন মানে যখন বিস্ফোরণ ঘটে, এই যে এক একটা কণা, এই কণাকে এই যে আমরা করতে পারতেছি, প্রত্যেকটাকে বলতেছি এক একটা প্যাকেট, এবং এর মধ্যে একটা শক্তির সীমা থাকে। তো যখন শক্তির সীমাটা থাকে, মনে রাখবা, এই যে শক্তির সীমা যখন থাকে, অবশ্যই তার সর্বনিম্ন একটা পর্যায়ে আছে এবং সর্বোচ্চ একটা পর্যায়ে আছে, ঠিক কিনা? তাহলে মনে রাখবে যে সর্বনিম্ন শক্তি সম্পন্ন যে প্যাকেট, সেই প্যাকেটকে আসলে মূলত বলা হয় কোয়ান্টাম। আর এই কোয়ান্টাম মানে হচ্ছে ফোটন। তাহলে আলোর যে কণা, সেই কণাকে কি বলা হয়? ফোটন কণা। আলোর কণাকে তোমার কি বলা হয়? ফোটন কণা। যদি পরীক্ষায় প্রশ্ন আসে আলোর উপাদান কি, তাহলে মনে রাখবে, এটা কিন্তু একবার প্রশ্ন হয়েছিল, সেটা হচ্ছে আলোর উপাদান হচ্ছে ফোটন বা কোয়ান্টাম। এদের শক্তিটা কেমন? শক্তিটা হচ্ছে সর্বনিম্ন শক্তি সম্পন্ন যে প্যাকেট। অর্থাৎ তাহলে আমরা কি বলতে পারি না যে এই যে আলো কি একটা ফোটন কণা? আলোর মধ্যে কি একটা ফোটন কণা থাকে? আলোর মধ্যে কি থাকে? অসংখ্য, অগণিত ফোটন কণা থাকে। তাহলে এই কারণেই তো বলা হয় এক গুচ্ছ ফোটন কণা, এটাকেই আসলে মূলত কি বলা হয়? আলো। এক গুচ্ছ ফোটন কণাকে আসলে আমরা কি বলি? আলো। ঠিক একটু আগে তোমরা কি পড়ছো? সেটা হচ্ছে, একটু আগে আমি তোমাদেরকে বললাম না যে আলো কি, ওই যে ম্যাক্সওয়েলের যে তত্ত্ব, তড়িৎচুম্বকীয় তত্ত্ব, তাহলে ওনার তত্ত্ব অনুযায়ী আমরা বলতে পারি আলো হচ্ছে এক প্রকার তড়িৎচুম্বকীয় তরঙ্গ। বলা যায় নাকি যায় না? তাহলে সংজ্ঞাটা কি তোমরা মুখস্থ করবা? সংজ্ঞাটা আমরা কণার আকারেও বলতে পারি, সংজ্ঞাটা আমরা তরঙ্গের আকারেও বলতে পারি, যে কোনো একভাবে বললেই হবে। তার মানে এখানে কণাও আছে, তরঙ্গ ধর্মও আছে। তো একটা জিনিস তোমরা তাহলে খেয়াল করে দেখো, তাহলে আলোর সংজ্ঞাটা তোমরা কি এখন নিজে নিজে লিখতে পারবে না যে আলোকে আসলে কি বলা হবে? কোয়ান্টাম তত্ত্বের আলোকে যদি বলি, সেটা হচ্ছে একগুচ্ছ ফোটন কণা। আর যদি তরঙ্গ তত্ত্বের মানে হচ্ছে তড়িৎচুম্বকীয় তত্ত্বের আকারে মানে আলোকে বলি, তাহলে সেটা হচ্ছে এক প্রকার তড়িৎচুম্বকীয় তরঙ্গ। বিষয়টা কি কিছুটা বোঝা গেছে? যে একদম সর্বপ্রথম আলোর সংজ্ঞাটা তোমাদেরকে আমি বলেছিলাম, সেই সংজ্ঞাটা কি তোমাদের কিছুটা ক্লিয়ার হয়েছে? একটু আমাকে জানাও, ইয়েস অথবা নো প্লিজ। একটু জাস্ট 1 মিনিট এর মধ্যে একটু জানিয়ে দিবা যে ইয়েস অথবা নো এর মাধ্যমে প্লিজ আমাকে একটু জানিয়ে দাও, সেটা হচ্ছে কি হবে।
থ্যাংক ইউ, আমি আর সময় নিচ্ছি না, কারণ তোমাদের অনেকের ক্লাস থাকতে পারে, আসলে আমি ইচ্ছা করে সময় নিচ্ছি না, আজকে প্রথম দিন, তাই আমি আসলে তোমাদেরকে তো সব কিছু বলে বোঝাতে পারবো না, কিছু জিনিসের উদাহরণ না দিলে মনে হবে যেন আসলে কিছু বলি নাই এমন লাগবে। আমি চাইলে এগুলো সর্বোচ্চ আধা ঘন্টার মধ্যে এগুলোর সম্পর্কে সব ইনফরমেশন তোমাদেরকে দিয়ে দিতে পারতাম। তাহলে একটা জিনিস আমি একটু রিভিউ করে দিই, খেয়াল করে দেখো। একদম প্রথম দিকে বলছিলাম আলোর যে 7টা ধর্ম, এই 7টা ধর্ম যদি তোমরা জানতে চাও তাহলে তোমাদেরকে কী করতে হবে, কিছু তত্ত্ব জানতে হবে। সেই তত্ত্ব কয়টা? 4টা তত্ত্ব। সেই 4টা তত্ত্ব কী কী? প্রথমে বলছিলাম নিউটনের কণা তত্ত্ব, তারপরে বলেছিলাম তরঙ্গ তত্ত্ব হাইগেনের, এবং এরপরে বলেছিলাম তড়িৎচুম্বকীয় তত্ত্ব, সেটা হচ্ছে কার? ম্যাক্সওয়েলের, এবং সর্বশেষে যেটা বললাম সেটা হচ্ছে কোয়ান্টাম তত্ত্ব, সেটা হচ্ছে ম্যাক্স প্লাঙ্কের কোয়ান্টাম তত্ত্ব। এই যে 4টা তত্ত্ব মনে রাখবা, একসাথে একটা তত্ত্ব এককভাবে ওই 7টা ধর্ম ব্যাখ্যা করতে পারে না। কিছু ধর্ম ব্যাখ্যা করতে পারে, কিছু ধর্ম ব্যাখ্যা করতে পারে না, কিন্তু 4টা তত্ত্বকে যদি একত্রিত করো তাহলে তারা সবগুলো ধর্মকে ব্যাখ্যা করতে পারে। তাহলে ওই যে ধর্মগুলোর নাম আমি লিখেছিলাম, ব্যতিচার, অপবর্তন, সমবর্তন, প্রতিফলন, প্রতিসরণ, পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন, বিক্ষেপণ, বিচ্ছুরণ, বিচ্যুতি, এই যে ধর্মগুলো, এই ধর্মগুলো ভালোভাবে জানতে হলে এই 4টা তত্ত্ব তোমাদেরকে জানতে হবে। এখন যদি তোমাদেরকে পরীক্ষায় প্রশ্ন করে নিচের কোনটি আলোর ধর্ম, নিচের কোনটি আলোর ধর্ম নয়, অথবা রিটেনে যদি তোমরা পরীক্ষা দাও যে আলো ধর্মগুলি লিখুন, লেখা যাবে না? লিখতে পারবা নাকি পারবা না? ওই সাহসটুকু তোমাদের হয়? তোমাদের কি মুখস্থ করতে হবে? তোমরা জাস্ট একটা বার বলো যে মুখস্থ করতে হবে না। কেন? তোমরা কি প্রথমবার এই কথাটা লিখতে পারবা না যে আলো হচ্ছে এক প্রকার শক্তি? 2 নম্বর কি লিখতে পারবা না আলো হচ্ছে এক প্রকার তড়িৎচুম্বকীয় তরঙ্গ? শূন্য মাধ্যমে যে আলোর বেগ, সেটা হচ্ছে 3 × 10⁸ মিটার পার সেকেন্ড, বলা যাবে না? আরও তো ধর্ম ব্যাখ্যা করতে পারবা। আলোর মধ্যে কি কি ঘটনা ঘটে? ব্যতিচার ঘটে, সমাবর্তন ঘটে, অপবর্তন ঘটে, এগুলো কি বলা যাবে না? প্রতিফলন, প্রতিসরণ, এই ধরনের ঘটনা ঘটে। আরেকটা ধর্ম কি বলা যাবে না? আলো সর্বদা সোজা সরল পথে চলে। তাহলে দেখো তো, এই সব জিনিসগুলো তোমাদেরকে কি মুখস্থ করতে হবে? এগুলো যদি মুখস্থ করে পড়ো তাহলে আসলে বোকার স্বর্গে বাস করতেছো। একদমই আমি বলতে পারি যে তোমরা বোকার স্বর্গে বাস করতেছো। পড়াগুলো কিভাবে পড়তে হবে জাস্ট তার একটা ধারণা দেওয়ার জন্য আজকে প্রথম ক্লাসটা। কারণ হয়তো তোমরা অনেকে ভাবতে পারো যে 510 টাকা দিয়ে তোমরা ভর্তি হয়েছো ঠিকই সম্মানিতে, হয়তো ভাবতে পারো স্যার এত কম নিচ্ছে, মানে তার থেকে আসলে আসল জিনিসটা পাবো কি না, অনেকে ভয়ের মধ্যেও আসো। বাট বিশ্বাস করো, আমার সর্বোচ্চ চেষ্টাটা থাকবে যে তুমি একটা শব্দ যেন এই কোর্স থেকে বের হওয়ার পর বলতে পারো যে একটা শব্দ যে বুঝো না এরকম কথাটা যেন তোমাকে বলতে না হয়। আমি এতটুকু অন্তত মন থেকে বলতে পারি। ক্লাসে যদি সম্ভব না হয় তুমি আমাকে আলাদাভাবে জানাবা, আমি অবশ্যই তোমার এইসব জিনিসগুলোকে ফুলফিল করব। প্লিজ জানাও আসলে যে আজকের ক্লাসটুকু কতটুকু তোমরা বুঝতে পারলা। হ্যাঁ, আমি আসলে জাস্ট তোমাদেরকে একটা ধারণা দেওয়ার চেষ্টা করলাম। হ্যাঁ, তোমরা কেমন বুঝলে আমি আসলে বুঝতে পারতেছি না, বাট টেকনিক্যাল যদি প্রবলেম হয়ে থাকে সেটা আমি অবশ্যই সমাধান করে দিব, তোমরা এটা নিয়ে একদমই ভেবো না। প্লিজ আমাকে একটু জানাও যে আসলে তোমরা কেমন বুঝলে। হ্যাঁ, কেমন বুঝলে প্লিজ একটু জানাও। জাস্ট 1 মিনিটের মধ্যে আমি এরপর ছেড়ে দিব, তোমাদের সময় নষ্ট করব না প্লিজ। একদম মন থেকে বলো, আমাকে খুশি করা লাগবে না ভাই। তোমরা যে টাকাটা দিছো সেটা যেন একটুও জলে না যায়। তোমাদের খারাপ লাগলে সেটাও বলবো, আমি নিজেকে সংশোধন করতে রাজি, আমি নিজেকে সংশোধন করে নিব, তাতে আমার বিন্দু পরিমাণ কোনো প্রবলেম নেই। আমার শিখতে পারেন না, আমি দরকার পড়লে শিখে নিব যদি আমি না জেনে থাকি কোনো বিষয়, বাট আমি ভুল পড়াবো না।
তোমাদেরকে অনেক 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 বেশি কৃতজ্ঞতা। তোমাদের কাছে একটা অনুরোধ থাকবে, সেটা হচ্ছে আজকের যে ক্লাসটা, এই ক্লাসটা আমি আসলে গ্রুপের মধ্যে দিব, শাহিন স্যারের যে গ্রুপটা, ইংলিশ ক্লাব গ্রুপটাতে দিব। যদি তোমাদের খারাপ লেগে থাকে তাও তোমরা সেখানে কমেন্ট করে বলবা যে খারাপ লাগছে, তাতে আমার কোনো সমস্যা নেই। যদি ভালো লেগে থাকে তাহলে একটু অনুরোধ থাকবে, অন্তত একটু বলে দিও যে ভালো লাগছে, কেমন? তাহলে তাহলে আজকের মতো আমি বিদায় নিচ্ছি। হ্যাঁ, তোমাদের হয়তো অনেকের ক্লাস থাকতে পারে, আমি তোমাদের সময় নষ্ট করব না। এরপর থেকে ইনশাল্লাহ জাস্ট একদম ঠিক টাইমে ক্লাস শুরু করব, ঠিক টাইমে শেষ করে দিব, কেমন? আজকে একটু প্রথম ক্লাস, তাই একটু বেশি সময় নিয়ে নিছি, একটু বেশি কথা বলি আর কি, টিচার হিসেবে একটু বেশি কথা বলে ফেলি আর কি, অনেক সময় হয়ে যায়। ক্লাসে আসলে নিজেকে কন্ট্রোল করতে পারি না, কেমন? আগামীকালই আবার ক্লাস আছে, কেমন? আজকে তো হচ্ছে তোমার কী বার? আজকে আমি তো বাড়ি ভুলে গেছি আসলে। আজকে হচ্ছে মঙ্গলবার, কিন্তু তোমাদের ক্লাস তো ওই যে শনি সোম বুধ বৃহস্পতির কথা বলেছিলাম, তো হচ্ছে আগামীকাল কিন্তু ক্লাস আছে। আগামীকাল ক্লাস করাবো, তোমাদের তো শিডিউলের ক্লাস। আর আমি চেষ্টা করব ক্লাস ডিউরেশন একটু কমিয়ে প্রায় প্রতিদিনই তোমাদের একটু একটু করে ক্লাস নেওয়ার জন্য, যাতে করে তোমরা খুব দ্রুত এগিয়ে যাও, কেমন? তোমাদের আন্তরিক সহযোগিতা থাকলে আমি দরকার পড়লে প্রতিদিন পড়াবো, তাতেও আমার কোনো সমস্যা নেই, কেমন? তোমরা শেষ করো, কোর্সটা ভালোভাবে শেষ করো, ভালোভাবে পড়তে পারো, এটাই আমার দোয়া থাকবে। তো আজকের জন্য বিদায় নিলাম, কেমন? ভালো থেকো, আসসালামু আলাইকুম, ঠিক আছে?